বন্ধুদের সাথে কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছিল ঈশান। এরই মাঝে কেউ একজন এসে ওর গায়ের উপর আশ্রে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই অপর পাশের ব্যক্তিকে নিয়ে নিচে পড়ে গেল। কার সাথে ধাক্কা লাগলো শুনবেন না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি গল্পের নায়িকা নাবিলা। নাবিলা একটু তারার উপর ছিল, তাই তাড়াহুড়ো করতে গিয়ে পা বেঁধে ঈশানের গায়ের উপর পড়েছে। যাকে নিয়ে পড়েছি তার ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া অনিচ্ছাকৃত লেগে গেল। সাথে সাথে সামনের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের ঠোঁট হবে, কারণ ঠোঁট জোড়া এত মিষ্টি যেটার স্পর্শ আগে পেয়েছি বলে মনে হয় না। একদম হতভম্ব হয়ে মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটারও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কোনো ছেলের সাথে যে আজকে অনিচ্ছাকৃত এরকম লিপকিস করে বসবো ভাবতে পারিনি। ওর ঠোঁটের সাথে ঠোঁটের স্পর্শ পেতেই একটা অনুভূতি তৈরি হয়েছে ভিতরে। চুপচাপ ছেলেটার দিকে তাকিয়ে আছি। দেখতে কেমন হবে জানি না, শুধু চোখ জোড়াই দেখতে পাচ্ছি। ওদের দুজনের এইরকম কর্মকাণ্ড আশেপাশের স্টুডেন্ট জড়ো হয়ে গেল। আর ঈশানের বন্ধু আকাশ এসে ওদের পাশে বসে বলতে লাগলো, বন্ধু, কিস করা হয়ে গেলে এবার উঠতে পারো। আর এত সুন্দর করে কিস করতে পারো সেটা তো আগে জানতাম না। আকাশের কথাই হুঁশ ফিরল। তাড়াহুড়ো করে মেয়েটার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই ও নিজেকে স্বাভাবিক করে নিল আর উঠে যাওয়ার চেষ্টা করলো। এই প্রথম কোনো ছেলে আমার ঠোঁটে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলো। বুঝে উঠতে পারলাম না কেন এরকম শরীরের মধ্যে অনেক অজানা শিহরণ বয়ে গেল। অনেক লজ্জা লাগছে। ছেলেটার দিকে একবার তাকিয়ে তারপর কোনো রকমে উঠে দৌড়ে সেখান থেকে চলে আসলাম। ইস, কি একটা কাজ করে ফেললাম। যা বাবা, মেয়েটাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালাম, তার উপর আমি ওর নিচে পড়ে আমার কোমরের যে অবস্থা করেছে তাতে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, উল্টো লজ্জা পেয়ে চলে গেল। বন্ধু, ওইভাবে ওইদিকে তাকিয়ে থেকো না। এই মেয়েটার থেকে যতটাই দূরে থাকবে ততটাই ভালো। কেন এমন বলছিস কেন? তাহলে কেমন বলবো? তুই যে মেয়েটার সাথে অনিচ্ছাকৃত লিপকিস করেছিস, মেয়েটা কার জানিস? কার হবে বলতো? কার আবার হবে? ওই গুন্ডা আশরাফ স্যারের। উনি যে স্যার, তার উপর ওনার মেয়ে আরও রাগে, যেটা তুই ভাবতেও পারবি না। তাতে কি হয়েছে? মেয়েটা দেখতে তো হেভি কিউট আছে, আর সেই লেভেলের সুন্দরী। যতদূর পর্যন্ত গিয়েছিস ওই পর্যন্ত থেমে যা। এমন বলছিস কেন? কারণ যদি প্রেম করার কিংবা লাইন মারার চেষ্টা করো তাহলে ভুলে যাও মেয়েটা যে দরজাল আর রাগী, তারপর আবার তোর থেকে সিনিয়র। তাতে কি? প্রেম ভালোবাসা সিনিয়র জুনিয়রটা কোনো ফ্যাক্ট না। আর ওকে তো দেখে কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। কোথায় দেখেছি বলতো? হারামজাদা, আমাদের ক্লাসে দেখেছিস? তাহলে চিনতে পারছিস না কেন? চিনবে কি করে? ঠিকমতো ক্লাস করলে তবে তো চিনতে পারবি। কি বলিস? ও আমাদের ক্লাসে পড়ে আর আমি ওকে চিনি না? তাহলে তুই যে বললি আমাদের সিনিয়র। হ্যাঁ, সিনিয়র। ও তো প্রতি বছর ফেল মারতে মারতে এসে এখন আমাদের ক্লাসে থেমেছে। ওই জন্য তুই আগে দেখিসনি, তার উপর কলেজে আসিস না। তাহলে দেখবি কি করে? শোন, এই মেয়ে থেকে যত দূরে থাকতে পারবি ততটাই ভালো। তুই এমন বলছিস কেন? মেয়েরা তো একটু রাগী হতেই পারে, যেহেতু সুন্দরী তাতে তো অহংকার থাকতেই পারে, তাই না? হ্যাঁ, শুধু অহংকারী হলে তো ভালোই হতো। শোন, যতগুলো ছেলে ওকে প্রপোজাল দিয়েছে আর ওকে ফলো করেছে তাদের সবাইকে ও নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে। এই তো সেদিনের কথা, একটা ছেলে পুরো কলেজে কান ধরিয়ে ঘুরিয়েছে। সবার বেলায় যে একরকম হয় তা তো নয়। তুই আগেই এরকম ভাবছিস কেন? হ্যাঁ, তোমার বেলায় বরণ ডালা নিয়ে আসবে তোমাকে বরণ করার জন্য। একবার বলে তো দেখ তোর কি হাল করে, দেখিস একদম পুরো সুপারম্যান সাজিয়ে ছাড়বে। বরণ করতেও পারে আমার মতো একটা ভালো ছেলে তুই আর এই কলেজে পাবি? তাছাড়া আজকে কত সুন্দর মিষ্টি খাওয়ালো। যদি এই মিষ্টির কথা ওর বারবার মনে পড়তে থাকে তখন তো ঠিকই আসবে আমাকে ভালোবাসতে, আমার প্রেমে পড়ে যাবে। এই কথাগুলো মনে করতে থাকলে দেখিস। তোকে এসব উদ্ভট কথা কে শেখায় বলতো? এসব চিন্তাভাবনা বাদ দিয়ে ক্লাসে চল, লেট হয়ে যাচ্ছে। সবাই ক্লাসে চলে গেল। ভেতরে আসতেই ঈশান দেখল সেই মেয়েটা ক্লাসের সামনের দিকটাই বসে আছে। ক্লাসে ঢুকতেই ঈশানের মেয়েটার চোখে
চোখ পড়ল, সাথে সাথে ও লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নিল। ঈশান বুঝতে পারল তখনকার বিষয়টা নিয়ে লজ্জা পাচ্ছে, তাই ভাবল মেয়েটার সাথে কথা বলবে কি না। কিন্তু ও কেমন যেন ঈশানকে দেখেই মুখ ফিরিয়ে নিল, হয়তো লজ্জা পাচ্ছে। এখন কথা বলতে গেলে হয়তো অনেক বেশি সংকোচ বোধ করবে, তাই ঈশান ওর ফ্রেন্ডদের সাথে ক্লাসের পেছনের দিকটায় গিয়ে বসলো। কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, তার উপর ছেলেটার সাথে চোখাচোখি হতেই লজ্জা লাগছিল, নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছিল। আজকে প্রথম কেউ নাবিলার ঠোঁটে কিস করে দিল, ভাবতেই ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ওকে এমন করে ভাবতে দেখে বান্ধবী তানিয়া বলল। কি রে, কি এত ভাবছিস এমন করে? তানিয়ার কথাতে নাবিলার হুঁশ ফিরল, ও তাড়াহুড়ো করে তানিয়ার দিকে তাকালো আর তোতলাতে তোতলাতে বলল। কই কিছু না তো। কি ভাবছিস সেটা খুব ভালো করেই জানি। শুনলাম ওই ছেলেটার সাথে নাকি তুই আগেও কিস করে এসেছিস। এগুলো তোকে কে বলেছে? এইসব বাজে বাজে কথা ভুল শুনেছিস। কে বলবে? আবার শুনলাম তুই নাকি অনিচ্ছাকৃত কিস করে বলেছিস ছেলেটাকে, আর একটু আগে নাকি একদম মরতে মরতে বেঁচেছিস। নাবিলা এমনিতেই লজ্জা পাচ্ছিল, তারপর তানি বারবার এমন করে জিজ্ঞেস করছে, যার জন্য লজ্জাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ওর গালগুলো পুরো চেরির মতো লাল হয়ে আছে। তানিয়া আবার বলল। বল না কিভাবে কি হলো? আরে তো লজ্জা পাচ্ছিস কেন আমাকে বলতে? না মানে ওই আর কি একটু, কিন্তু তুই এগুলো জানলি কি করে? কি রে, কি করে আবার আস্তে আস্তে শুনলাম অনেকে বলাবলি করতেছিল, এমন কিছু হয়েছে? কি একটা লজ্জার বিষয় বলতো। ছেলেটার চোখের দিকে তাকাতেই পারছি না, যেখানে কতগুলো ছেলেকে এইরকম একদম নাকানি চোবানি খাইয়ে ছেড়েছি, সেখানে ছেলেটার চোখে চোখ পড়তেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। তাহলে আর কি মনে হয় তুই ওর প্রেমে পড়ে গেছিস ওই জন্য? তুই কি সব উল্টাপাল্টা বলিস? এমনটা কখনোই হতে পারে না, তাছাড়া প্রেমে পড়বো আমি? হ্যাঁ, কখনোই না। তুই না পড়তে পারিস, কিন্তু আমি পড়েছি। কি বলিস? কবে, কখন, কোথায়, কিভাবে আর কার প্রেমে পড়লি? আমাকে একবার জানালি না? দেখ, ওই ছেলেটার পাশে ওর যে বন্ধুটা বসে আছে না, ওই ছেলেকে দেখতে না হিপ্পি কিউট, বল কেমন যেন গোলুমোলু টাইপের, মনে হয় এখনই গালগুলো টেনে দিই আর ঠোঁটে একটা করে দিই। দোস্ত, আমাকে একটু হেল্প কর না ওর সাথে প্রেম করতে। আমি না অনেক দিন যাবত বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি না। প্রেম করবি তুই আর হেল্প করব আমি? যদি প্রেম করতে গেলে কারো হেল্প নিতে হয়, তাহলে প্রেম ভালোবাসার দরকার নেই। তুই গিয়ে বল, না হলে এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। আর আমি এইসব বিষয়ে কাউকে হেল্প করি না, তুই সেটা খুব ভালো করেই জানিস। কাউকে করিস না? আমি তো তোর একমাত্র বান্ধবী, আমাকে কি করতে পারবি না? প্লিজ বান্ধবী কর না একটু হেল্প। তুই জানিস আমি ওকে কতদিন ধরে ভালোবাসি, ওকে একটা বার বলতে পারছি না একটু প্রেমটা করিয়ে দে না। এমন করিস কেন? তানিয়া নাবিলাকে বারবার রিকোয়েস্ট করতে লাগলো, যার জন্য নাবিলা কথাটা ফেলতে না পেরে বলল। আচ্ছা ঠিক আছে, আমি আগে ওর সাথে কথা বলে দেখি, কিন্তু ছেলেটার সাথে তো আগে তো কখনো কথা বলিনি। ওর সাথে বলিসনি, কিন্তু যাকে কিস করেছিস তাকে সাথে তো একটু বলতে পারিস। কি সব উল্টাপাল্টা কথা বলিস? আরে বাবু, উল্টোপাল্টা কথা কোথায় বললাম? তুই ছেলেটার সাথে এরকম অনিচ্ছাকৃত কিস করেছিস, ওকে সরি বলার ছলে কথা বলবি, তারপর ফ্রেন্ডশিপ করে নিবি, তারপর ওকে কাছে আমার কথা বলবি, তোদের মাঝে ফ্রেন্ডশিপ হবে, আর আস্তে আস্তে তোদের রিলেশনটাও হয়ে যাবে, আর আমি আমার কিউট আর স্মার্ট বয়ফ্রেন্ডটাকে পেয়ে যাবো। প্লিজ দোস্ত। তোর মুখে এইসব উল্টাপাল্টা কথা আসে কোথা থেকে? হ্যাঁ, বাজে মেয়ে কোথাকার। এইসব বাজে কথা কে শেখায়? তুই আমাকে যা ভাবার ভাবতে পারিস, তারপরে প্লিজ দোস্ত আমার প্রেমটা করিয়ে দে। যদি না করিস তাহলে ভাববো তুই আমার ফ্রেন্ড ভাবিস না। যে দেখলি শুকনো কথায় কাজ হচ্ছে না, সেই ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে দিলি। তাহলে সহজে বুঝতে পারলে কি হতো? দোস্ত তুই কাজটা করে দে, তারপর যা বলবি আমি তাই শুনবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি ছেলেটাকে ভালোবাসিস আমি ওর সাথে রিলেশন করিয়ে দিব। যা ভাগ কুত্তা সেরি। তোকে কে বলেছে এসব উল্টাপাল্টা কথা? একবার গায়ের উপর পড়েছে তাতেই এরকম বলছিস, যেন প্রেমে হাবুডুবু খাচ্ছে। হারামজাদি। শোন, প্রেম যেমন ফুচকা খেয়ে হয়, তেমনই ধাক্কা খেয়েও আর অনিচ্ছাকৃত কিস করেও হয়। তারপর যে লিপ কিসটা তুই করেছিস না, দেখবি কাল থেকে ছেলেটা তোর পেছন পেছন গেছে। তানিয়ার কথায় নাবিলা বেশ খানিকটা অবাক হয়ে ভাবতে লাগলো।
আচ্ছা সত্যি কি কালকে থেকে ও আমার পেছনে পড়ে যাবে? কিন্তু কেন জানি ওর ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগতেই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ওর ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছে হলো, তাই রেসপন্স শুরু করেছিলাম। যদি সত্যিই ছেলেটা আমার পেছনে পড়ে যায় তাহলে কি হবে? কি রে, কি এত ভাবিস? কই কিছু না তো। যা ভাবার ভাবতে পারিস, তোকে যেটা বলেছি সেটা কর। কি করে ওর সামনে যাব? আমার তো ভাবতেই লজ্জা লাগছে। যে ছেলেটাকে অনিচ্ছাকৃত কিস করে ফেলেছি, তার উপর যদি এখন গিয়ে ওকে সব বলি তাহলে তো ও আমাকে বাজে ভাববে, তাই না বল? আমার লজ্জাপতি লতিকা এলো রে। এমনিতে তো ছেলেদের নাকানি চুপি খাইয়ে ছাড়িস, তাতে আবার লজ্জা লাগে না? আর সামান্য একটা কথা বলতে গেলেই লজ্জায় পুরো লাউডোগার মতো লেটিয়ে পড়বে, তাই না? আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আমাকে হেল্প করতে চাস না, তাই তো? ওই জন্য এমন করে এড়িয়ে যেতে চাইছিস। তুই আমাকে বলেছিস আর আমি তোকে হেল্প করিনি, সেটা কখনো হয়েছে? তাহলে এবারও যেন সেটা না হয়। তোকে বলেছি ওর ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করতে, আর না পারলে আমার কথাগুলো সরাসরি বলে দিবি। আচ্ছা দেখা যাক কি করতে পারি। তাছাড়া তুই ঠিকই বলেছিস, ওই ছেলেটাকে সরি বলতে হবে। সারাটা ক্লাস জুড়ে নাবিলা আর ঈশানে দুজনে যতবার চোখাচোখি হয়েছে, নাবিলা ততবারই লজ্জা পেয়ে চোখ জোড়া ফিরিয়ে নিয়েছে। ঈশান বারবার খেয়াল করছিল লজ্জায় নাবিলার গালগুলো কেমন চেরির মতো লাল হয়ে আছে। আকাশের কথা মতো ঈশান নাবিলার দিকে বারবার খেয়াল করছে। তারপর নাবিলার মাঝে কোনো রাগের অস্তিত্বই ঈশান দেখতে পারছে না, তাই ভাবতে লাগলো, তাহলে কি আমার হারামিগুলা আমাকে ভুল বললো? মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না ও এরকম রাগী আর জেদি হবে। আমার দিকে যতবার তাকাচ্ছে লজ্জায় কেমন লাল হয়ে গেছে। আচ্ছা দেখাই যাক না সামনে কি হয়। কিন্তু মেয়েটাকে তো দেখতে হেব্বি কিউট। তো ক্লাসগুলো শেষ করে ঈশান যখনই বেরোতে যাবে, নাবিলা একবার ওর দিকে তাকালো। তখন ঈশান একটু হাসতেই নাবিলা তাড়াহুড়ো করে ক্লাস থেকে বেরিয়ে গেল। ঈশানকে হাসতে দেখে আকাশ ওর সামনে এসে দাঁড়ালো। তারপর ওর সামনে হাত নাড়াতে ঈশানের ঘোর কাটলো, আর আকাশ একটা কাশি দিয়ে বলল, হিরো, এতদিন পর কলেজে আসলে আর এসে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললে। বাসা থেকে জানে যে তুমি পাগল হয়েছো? জানি না, তবে এবার জানবে। কি বলতেছিস? আরে বাবা তুই বুঝতে পারছিস না? মেয়েটা যে লেভেলের কিউট, আর একটু আগে যে কাজ করেছে তাতে মনে হয় না রাতে আর ঘুমাতে পারবো। কিস করে যে মিষ্টিটা খাইয়েছে তাতে মনে হয় না 2-4 মাসের মধ্যে আর রাতে ঠিকমতো ঘুম হবে। ওরে শালা, এতদিন যা ভেবেছিলাম তুই তো তার থেকেও ফার্স্ট। সারা ক্লাসে তো মনে হয় ওই কথাগুলো ভেবেছিস, এই জন্যই এত মুসকি মুসকি হাসতেছিলি, তাই না? তো ওই দিক থেকে কোনো সিগন্যাল পেয়েছিস? পাইনি, তবে মনে হচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাব। তবে একটা কথা কি জানিস তো, প্রথম মেয়েরা একটু ভাব দেখায়, তুই কিন্তু তোর দিক থেকে শক্ত থাকবি। ওদেরকে যত বেশি প্রাধান্য দিবি দেখবি ওরা তত বেশি ভাব দেখাবে। তুই ভুলে গেলেও কিন্তু এমন কাজ করিস না যার জন্য নাবিলা তোকে বেশি ঘোরায়। তুইও একটু দূরে থাকার চেষ্টা করিস, আর এত সহজে বুঝতে দিস না যে তুই ওর প্রতি দুর্বল কিংবা ওকে ভালোবাসিস। সেটা আর বলতে, এখনকার রিলেশন সম্পর্কে আমার ধারণা আছে, কেমন কি হতে পারে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে না। চল এই টপিক নিয়ে পরে কথা বলা যাবে, এখন বাসার দিকে যাই। ঈশান কলেজ থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে চলে গেল। সারাটা দিন আর কোনো কাজে মন দিতে পারল না, কারণ বারবার নাবিলার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসছিল। তার উপর তখন যে কিসটা করেছিল তার জন্য তো ওকে দু চোখের সামনে থেকে সরতে পারছিল না। অন্যদিকে নাবিলার ঠিক একই অবস্থা, খেতে গেলে শুতে গেলে এমনকি গোসল করতে গিয়েও ঈশানের কথাটাই বারবার ওর মনে পড়ছিল। কিন্তু এমন কেন হচ্ছিল সেটা ও বুঝতে পারছিল না, তাই নিজে নিজেই ভাবছিল, কি একটা কাণ্ড হলো। তার উপর জবে থেকে যখন থেকে ওই ছেলেটার সাথে ধাক্কা লেগেছে আর ওরকম ভাবে কিস করে বসেছি, তখন থেকে তো ওর কথা মাথা থেকে বের করে দিতে পারছিই না। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা। এখন তো কিছুই ভালো লাগছে না, সব সময় শুধু ওর কথাই মনে পড়ছে। তাহলে কি তানিয়ার কথাটাই ঠিক হবে? শেষ পর্যন্ত আমি এই ছেলের প্রেমে পড়বো? সেটা কি করে হতে পারে? এতগুলো ছেলেকে নাকানি চোবানি খাইয়েছি, কোনো ছেলে আমার সামনে দাঁড়াতে পারে না।
সেখানে শেষে এই ছেলেটার প্রেমে পড়বো? নাবিলা যতটাই ঈশানকে মন থেকে সরিয়ে নিতে চাইছিল ততবারই ঈশানের চেহারাটা চোখের সামনে ভাসছিল, কলেজের দৃশ্যগুলো ভাসছিল। তাই ও মনে মনে ভাবছিল, তবে যাই বলি, ছেলেটাকে দেখতে কিন্তু হেভি কিউট, যে কোনো মেয়েরই পছন্দ হবে। কিন্তু জানি না ওর কথা এত কেন ভাবছি। ঈশানের বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে পরের দিন কলেজে যাবে বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ছোট বোনের ডাকে ঘুম ভাঙল। ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো আর বলতে লাগলো, বোন, কি হয়েছে তোর? এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? একটু কি শান্তিতে ঘুমাতেও দিবি না? কুত্তা হারামি, যতদিন অবধি তুই বিয়ে না করবি ততদিন অবধি তো আমারই তোকে ঘুম থেকে ডেকে তুলতে হবে। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ, কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। যদি এরপরে যাস না, প্রিন্সিপাল তোকে দিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিবে। ঈশান তাড়াহুড়ো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখল কলেজের আর আধা ঘন্টা বাকি আছে। ঈশান এক লাফে বিছানা ছেড়ে নেমে গেল। তারপর ওয়াশরুমের দিকে দৌড়ে যেতে যেতে বলল, আপু, তুই একটাবার আমাকে আগে ডাকবি না? এত বেলা হয়ে গেল আর আমি কি না এত বেলা অবধি ঘুমাচ্ছি। হ্যাঁ, এখন তো বলবেই। রাতে কোন শাকচুনির লগে প্রেম করেছো সেটা কও। এখন ঢং না দেখিয়ে তাড়াতাড়ি নিচে আসো, তোমার জন্য আমি বসে আছি। ঈশান 15 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে গোসল শেষ করে তারপর 25 মিনিটে রেডি হয়ে নিচে আসতেই খেয়াল করলো বোন বসে আছে। সুইটি না খেয়ে থাকবে ভেবে ঈশান তাড়াহুড়ো করে গিয়ে ওর পাশে বসলো। তখন সুইটি নিজ হাতে ওকে খাইয়ে দিতে লাগলো আর ঈশান বলল, এই ভালোবাসাটা যেন আমার জন্য সারা জীবন থাকে। কুত্তা, তোকে বলছি না আমি তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুই বিয়ে করে নিস কিংবা আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিস, তারপরও দেখিস এই ভালোবাসাটা কখনো কমবে না। বোনের কথাতে ঈশানের মাথায় এই কথাটাই বারবার ঘুরপাক খেতে লাগলো। বোনটার বিয়ে হয়ে গেলে যদি দূরে চলে যায় তাহলে এই দুষ্টমি খুনসুটিগুলো কোথায় পাবে? ঈশান যদি সুইটিকে বিষয়টা বলে তাহলে ও মন খারাপ করবে। তাই হাসি মুখে খেয়ে নিল, সাথে ওকেও খাইয়ে দিল। তারপর তাড়াহুড়ো করে কলেজে আসলো। দেখলো বন্ধুরা ক্যাম্পাসে বসে। ঈশান ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হাঁটুতে 2 হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা কখন এসেছিস? এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু নবাবের বেটা, তোমার আজকে এত দেরি হলো কেন? একে তো কিছুদিন কলেজে আসিসনি, তার উপর এখন আবার আজকে লেট করে আসছো। আমি তো ভেবেছিলাম আসবিই না। না রে, এখন থেকে রোজই ক্লাস করব, দেখিস। তা তো করবে, কারণ প্রিন্সিপালের মেয়ের প্রেমে পড়েছো না, ওই জন্য। দেখ কি যে বলিস না, সবে মাত্র কুচকুচ হতা হে, তার আগে তোরা বাসচারের কাছে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছিস। যে স্পিডে করছো তাতে যে কোনো সময় প্রেমটা ট্রেনের হরেন ছাড়া চলতে শুরু করবে। এখন বল, লেট হওয়ার কারণ কি, আর দেরি করে আসলি কেন? আরে ভাই বলিস না, কালকে রাতে তোদের সাথে আড্ডা দিয়ে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে। তার উপর সকালে ঘুম থেকে উঠতেও লেট হলো, সেজন্য আসতে দেরি। আমাদের সাথে আড্ডা দিতে গিয়ে নাকি প্রিন্সিপালের ওই কিউট সুন্দরী টোল পড়া মেয়েটার কথা ভাবতে? আকাশের কথাতেই ঈশান মুচকি একটা হাসি দিয়ে তারপর ওর পাশে বসতেই আকাশ বলতে লাগলো, আচ্ছা শোন, আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি মেয়েটা আমাদের থেকে 6 মাস কি 1 বছরের সিনিয়র হবে। এখন কি করবি? তাতে কি, প্রেম মানে না বয়স আর বাধা, তুই জানিস না বোধ হয়। হ্যাঁ, সে তো জানি তুই প্রেমে পড়েছিস, তাতে মনে হয় না বেশি দিন দেরি করবি প্রপোজ করতে। এখন বল, কি ভাবলি? প্রপোজটা আগে করবি নাকি কিছুদিন ইমপ্রেস করার চেষ্টা করবি? আমারও সেটাই মনে হয় যে আগে প্রপোজ করাটা ঠিক হবে না, কিছুদিন বোঝানোর চেষ্টা করি, যদি না বোঝে তারপর না হয় একটু এগিয়ে যাব সামনের দিকে। কিন্তু আগে যদি প্রপোজ করি, তার উপর তুই যেটা বললি যে রাগী, তাতে হয়তো ওর আব্বুর কাছে বলে দিতে পারে। কিন্তু জানিস তো, কালকে যতবার আমার দিকে তাকিয়েছিল তাতে মনে হচ্ছিল না ও এতটা রাগী। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে চেহারা দেখেই সবাই ভালোবাসতো, আর কেউ মন দেখে ভালোবাসতো না। সেটাও ঠিক, তবে আমার তো মনে হয় না ও এতটা রাগী হবে, তোরা যতটা বলেছিস। অন্যদিকে নাবিলা আর ওর কয়েকটা ফ্রেন্ড আড্ডায় বসে আছে।
তানিয়া বারবার ভাবছে নাবিলাকে বিষয়টা বলা ঠিক হলো কিনা, আরও আকাশের সাথে ওর রিলেশনটা করিয়ে দিবে কিনা সেটাও জানে না। তানিয়া নাবিলাকে যখন জিজ্ঞেস করতে যাবে তখন খেয়াল করলো নাবিলা এক মনে যেন কিছু একটা ভাবছে। তখন তানিয়া ওর দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ ওর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন তানিয়া ওকে একটা ধাক্কা দিয়ে বলতে লাগলো, এই কুত্তি, কি এত ভাবছিস বলতো? সে তখন থেকে দেখছি ভেবেই চলেছিস, পাগল টাগল হলি নাকি? না ওই ছেলের প্রেমে পড়েছিস বলতো? কই না তো। যেভাবে ভাবছিস তাতে তো দেখেই বোঝা যাচ্ছে ঘটনা একটা ঘটিয়ে ফেলেছিস। সত্যি করে বলতো, আর তোকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছিস? সত্যি বলছি, তেমন কিছু না। তাছাড়া আমার কি এভাবে ভাবার অভ্যাস নেই? তুই তো জানিস আমি ভাবতে ভালোবাসি। সেটা না হয় বুঝলাম, তো তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস নাকি ঝুলিয়ে রেখেছিস? হ্যাঁ মানে না আসলে, তাছাড়া তো কালকে ওর সাথে। এত তোতলানোর মেয়ে তো তুই নয়। কি হয়েছে বলতো? আর হ্যাঁ মানে না তবে কিন্তু অথবা এগুলো বাদ দে, এগুলো তোর সাথে অন্তত যায় না। আরে বাবা, একদিনের দেখা, তার উপর কালকে কথা বলতে লজ্জা লাগছিল, তার উপর সেজন্যই তো তাড়াহুড়ো করে বাসায় চলে গেলাম। আর একটা দিন দেখবো দেখবো না ছেলেটা কেমন, তার আগে কি ফ্রেন্ডশিপ করব? দেখ, ফ্রেন্ডশিপ যে কারোর সাথেই করা যায়। তাছাড়া আমি তো তোকে রিলেশনে যেতে বলিনি, ফ্রেন্ডশিপটা করতে বলেছি। তাতে তুই তো লজ্জা পাচ্ছিস কেন? তাহলে কি তোর কোনো অন্য ধান্দা আছে নাকি? অন্য কোনো ধান্দা থাকবে কেন? তুই কি বলিস? হ্যাঁ, অন্য কোনো ধান্দা বুঝতে পারছো না? সহজভাবেই তো বললাম। তুমি যেভাবে ভাবছো আমার মনে হয় না বেশি দিন লাগবে। নিশ্চিত ওই ছেলেটার প্রেমে তুই পড়তেই চলেছিস। তানিয়ার কথাতে নাবিলার মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেল। বুঝতে পারলো যেটা ভাবছে সেটাই ঠিক। তানিয়া মুচকি মুচকি হাসতে লাগলো। তখন নাবিলা ওকে জিজ্ঞেস করলো, কি রে তুই এত হাসছিস কেন? তাহলে তুই এত লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা পাওয়ার কথা আমার। যেখানে ওই ছেলেটার ফ্রেন্ডের সাথে আমি রিলেশন করতে চাইছি, ওকে ভালোবাসি, পছন্দ করি, সেখানে তুই আমার রিলেশনটা না করিয়ে দিয়ে নিজেই লজ্জায় একদম লাউ ডোগার মতো লেতিয়ে পড়ছিস। দেখ, এসব ঠং বাদতেই তোকে যে কাজটা করতে বলেছিস সেটা কর। আরে বাবা, কালকেই দেখা হলো, তার মধ্যে এতগুলো কাজ তুই করতে বলিস? তোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটু তো সময় দিবি নাকি? কি করব, অনেকদিন তো অপেক্ষা করলাম। দেখ, ওকে বোঝানোর চেষ্টা করেও আমার থেকে কেমন যেন দূরে দূরে সরে যায়। তারপর তুই তো অন্য কোনো ছেলেদের দেখতে এত লজ্জা পেতি না, তাহলে আজকে এত লজ্জা পাচ্ছিস কেন? সত্যি করে বলতো, কি সর্বনাশ করেছিস? কি যেন জানি না, তবে ওকে দেখে অনেক বেশি লজ্জা লাগছে। বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে। শোন, আমি আজকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি ওকে বলতে নাই পারিস তাহলে আমি কিন্তু অনেক কষ্ট পাবো। আর আমি তো বুঝতেছি তোর যদি এই ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে তুই ওকে ফ্রেন্ড করে নিবি, আর আমি আমার হিরোটাকে পেয়ে যাবো। তানিয়া যতবার নাবিলাকে ঈশানের সাথে কথা বলতে বলেছিল, নাবিলা ততই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। কারণ এই প্রথম কোনো ছেলে ওকে স্পর্শ করেছে, তার উপর কালকে এমনভাবে কিস করে দিয়েছে, যার জন্য নাবিলা ভাবলে লজ্জাতে লাল হয়ে যাচ্ছে। নাবিলাকে তানিয়া বেশ কিছুক্ষণ বোঝানোর পর ও বলল, ওকে ওকে, আজকেই বলবো, কিন্তু শোন, তাড়াহুড়োর কাজ খুব বেশি ভালো হয় না, হিতের বিপরীত হয়, সেটা তুই খুব ভালো করেই জানিস। তারপর উল্টোপাল্টা কিছু একটা হলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবি না। আরে বাবা, আমি তো তোকে প্রেম করতে বলছি না, তুই জাস্ট ফ্রেন্ডশিপ করবি, তারপর ওকে আস্তে আস্তে বুঝিয়ে দিবি। এর মাঝে ক্লাসের ঘন্টা পড়ে গেল, সবাই ক্লাসে ঢুকলো। ঈশানও খেয়াল করলো নাবিলা বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। ঈশান ওর দিকে তাকিয়ে চোখে কিছু ইশারা করতে যাবে, তার আগে নাবিলা চোখ জোড়া নামিয়ে নিল। তারপর তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকে গেল। ঈশান বুঝতে পারলো না নাবিলার এরকম লজ্জা পেয়ে যাওয়াটার কারণটা কি। আজকে সারাটা দিন ঈশান খেয়াল করছিল নাবিলা বারবার ওর দিকে তাকাচ্ছে আর ততবারই লজ্জা পেয়ে যাচ্ছে। আকাশের বলা কথাগুলো ঈশানের একদম ভুল বলে মনে হচ্ছে, কারণ যে মেয়েটা এত বেশি লজ্জা পাচ্ছে সে কি করে এত বেশি রাগী আর জেদি হবে। নাবিলাকে ঈশানের কেন জানি ভালোই লাগছে। মেয়েটা যে প্রিন্সিপালের সেটা ঈশানের মাথাতে নেই। সারাটা ক্লাস তানিয়া নাবিলাকে বলল ঈশানের কথাগুলো বলতে,
ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। তারপর 2টা ক্লাস শেষ হতে নাবিলা এক বুক সাহস নিয়ে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। ঈশান ফোন চালাচ্ছে, তাই নাবিলা ওর দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু কাশি দিতেই ঈশান নাবিলার দিকে তাকালো। কি ব্যাপার, স্বয়ং প্রিন্সিপালের মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে যে? আমি একবার ওর দিকে তাকিয়ে ফোন চালানোতে মনোযোগ দিলাম, কারণ কথা বলার সুযোগ দিলে দেখা গেছে ম্যাডাম আবার বেশি ভাব দেখাবে, তাই চোখ ফিরিয়ে নিলাম। এই যে হ্যালো, এক্সকিউজ মি। জি বলুন। আসলে না, মানে তখনকার বিষয়টার জন্য। আপনাকে দেখে কিন্তু এতটা হাবাগোবা মনে হয় না। আমি যতদূর শুনলাম আপনি নাকি অনেক রাগী আর জেদি একটা মেয়ে, তাহলে এত সংকোচ করছেন কেন কথা বলতে? আপনাকে কে বললো আমি রাগী আর জেদি? কে নয়, সবাই বলেছে। আর কি বলেছে? কি আর বলবে, বুঝতে পারেন না? দূরে থাকতে বলেছে আপনার থেকে। আপনি নাকি অনেক গন্ডি টাইপের একটা মেয়ে। আপনিও কি তাই ভাবেন? ভাবাভাবির কি আছে? আপনি যেমনটা ওরা তেমনটাই বলেছে। এখন বলুন, হুটহাট করে আমার সাথে কথা বলতে আসলেন নাকি কোনো দরকার আছে? কেন, আমি এমনিতেই কথা বলতে আসতে পারি না? না, কোনো পারবেন না, কিন্তু আমার সাথে কোনো কথা বলতে আসে না, তাই অবাক লাগছে। আমার তো ক্লাসমেট, তারপর আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো যার জন্য কথা বলতে আসলাম। নাবিলার কথাতে ঈশান ওর দিকে তাকিয়ে রইল। ও একটু লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নিল আর বলল, আসলে আই এম সরি তখনকার জন্য। ইটস ওকে, জানতাম এটাই বলবেন, কারণ যে দেমাগ হয়তো লজ্জা পাচ্ছে। কিন্তু হুটহাট করে মেয়েটা আমার দিকে হাতে গিয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। ঈশান নাবিলার দিকে তাকিয়ে আছে, তারপর বলল, বিশ্বাস হচ্ছে না আপনি করবেন আমার সাথে ফ্রেন্ডশিপ? যা শুনলাম। আচ্ছা, রাগী মেয়েরা কি ফ্রেন্ডশিপ করতে পারে না, নাকি তাদের ফ্রেন্ড হয় না বলেন? হয়, কিন্তু আমি যেচে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি, আর আপনি আমাকে এমন করে ফিরিয়ে দেবেন? নাবিলার কথাতে ঈশান ভাবল এর থেকে বেশি ইগনোর করলে হয়তো বাড়াবাড়ি হবে, তাই হাত মিলিয়ে নিল। ঈশান হাত মেলাতেই নাবিলা অনেকটা স্বাভাবিক হলো। তখন ঈশান ওকে বসতে বলে নাবিলা ওর সামনে বসতে ঈশান বলল, আমি কিন্তু আপনি করে বেশিক্ষণ বলতে পারি না, হয় তুমি না হলে তুই করে বলি, কিন্তু তোমার বেলাতে তুমি ছাড়া অন্য কিছু আসবে না। তোমার মুখ থেকে তুমি কথাটা শুনতে ভালোই লাগবে। আর কি শুনতে ভালো লাগবে? ওটা সময়ই বলে দিবে। ঈশান কল্পনা করতে পারেনি এই মেয়েটার সাথে এত সহজে ওর ফ্রেন্ডশিপ হয়ে যাবে, কিংবা নাবিলা নিজে থেকে এসে ফ্রেন্ডশিপ করবে। ঈশান কতগুলো ভাবতেই বাকি ক্লাসগুলো করলো। অন্যদিকে নাবিলা বারবার ভাবছিল ছেলেটার সাথে সাহস দেখিয়ে কথা বলতে গেল, তারপর কথা বলেও মনে হচ্ছে না ততটা খারাপ হয়েছে। সবগুলো ক্লাস শেষ হতে নাবিলার মনে পড়ল, ছেলেটার নাম্বারটা তো নেওয়া হয়নি, তারপর ওর সাথে যোগাযোগ করব কিভাবে? আর যা শুনলাম তাতে এরপর কতদিন পর কলেজ আসবে জানি না, তাহলে ওর সাথে যোগাযোগ করব কি করে? আচ্ছা ঠিক আছে, ওর নাম্বারটা নিয়ে আসি। ক্লাসগুলো শেষ হতে নাবিলা তাড়াহুড়ো করে ঈশানের সামনে দাঁড়ালো, আর তখনই একদম অবাক হয়ে গেল। ঈশান ওদের ইশারা করতে ওরা চলে গেল। তখন ঈশান বলল, কি হলো হঠাৎ ম্যাডামের এরকম আগমন? তুমি এভাবে বলছো যেন আমি কোনো প্রিন্সেস কিংবা কোনো রাজ্যের রাজকন্যা যে তোমার সাথে কথা বলতে আসতে পারি না। কিন্তু সন্দেহ লাগছে তোমার এরকম কর্মকাণ্ডে, বুঝতে পারছি না তুমি এমনটা কেন করছো। তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে আমি এগুলো করতেই পারি। আর কয়েকটা দিন যাক, দেখো আরো কি কি করি। কি কি করবে মানে? কি করবে এখনই বলো, উল্টো পাল্টা কিছু করবে না তো? নাকি তোমার আব্বুর সামনে আমাকে উদুম কেলান কেলাবে, বলবে আমি তোমাকে প্রপোজ করেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছি, মান সম্মানের 12টা বাজাবে না তো? সব সময় এসব উল্টাপাল্টা কথা কেন ভাবো? তোমার নাম্বার নিতে আসছি, এত কথা না বলে নাম্বারটা দাও। নম্বর মানে কি বলছো তুমি? হ্যাঁ, ফোন নাম্বার। নাকি এখন বলবে ফোন নেই? প্রেম করব তোমার সাথে, ওই নাম্বারের জন্য নাম্বারটা চাইছি। আরো কিছু শুনতে চাও? নাবিলার এরকম দ্বারা কর্মকাণ্ডে বারবার ঈশান শক খাচ্ছে, তাই ওর নাম্বারটা সহজে দিয়ে দিল।
তারপর নাবিলা একটা মুচকি হাসি উপহার দিয়ে চলে গেল, যে হাসিটাই কি ঈশানের বুকের বা পাশটাই লাগলো। ও হাতটা বুকের বা পাশে রাখতেই বুঝতে পারল হার্টবিটটা এত জোরে লাফাচ্ছে, যার জন্য মনে হচ্ছে হার্টবিট খুলে হাতে চলে আসবে। তারপর আর কি ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেল। তারপর গিয়ে কোনো রকমে বিছানার উপর শরীর এলিয়ে দিতেই আননোন নম্বর থেকে কল আসলো। ঈশান রিসিভ করতেই ও পাশ থেকে বলল, আমি তোমার ফ্রেন্ড নাবিলা, চিনতে পেরেছো? ও হ্যাঁ, বলো কি বলবে। আসলে না, মানে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি তো, আজকে ফার্স্ট কাউকে ফোন দিলাম। তুমি রাগ করোনি তো? আরে বাবা না, রাগ করবো কেন? আচ্ছা তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ? লজ্জা পেতে হবে না, আমরা তো ফ্রেন্ড, তাই না? হয়তো প্রথম কথা বলতেছো তাই এরকম লাগছে। আচ্ছা তুমি ইজি হও, তারপর না হয় আমরা কথা বলবো। নাবিলা ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলে তারপর ফোনটা রেখে দিল। ও ভাবতে শুরু করলো, তাহলে বোধহয় ওর প্রেমটা খুব শীঘ্রই হয়ে যাবে। আর নাবিলাকে যতই দেখছে ততই ওর প্রতি ক্রাশ খাচ্ছে, আর ওর প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে। দিনটা পেরিয়ে রাত নামতেই ঈশানের বারবার কেন জানি নাবিলার কথা মনে হচ্ছিল, কারণ সারাটা বিকেল বন্ধুদের সাথে কাটিয়ে এসেছে। আর সন্ধ্যায় বাসে এসে কোনো রকম বইটা খুলে বসতেই নাবিলার কথাগুলো মনে পড়তে লাগলো। তাই পড়াটা আর হয়ে উঠল না। তখন বেলকনিতে গিয়ে দাঁড়াতেই এরই মাঝে সুইটি দৌড়ে ওর রুমে আসলো আর খেয়াল করলো ভাইয়া বেলকনিতে এক মনে কী যেন নিয়ে একটা ভাবছে। সুইটি ওর পাশে দাঁড়ালো, দেখলো ভাইয়া এক মনে কী যেন একটা ভেবে চলেছে। সুইটি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, সেটা ঈশান লক্ষ্যই করেনি। কিরে ভাইয়া, আমার ভাবির কথা ভাবছিস তাই না? তোকে দেখে আমি বুঝে গেছি। সুইটির এমন ধারা কথাতেই ঈশান তাড়াহুড়ো করে ওর দিকে তাকাতেই খেয়াল করলো সুইটি মুচকি মুচকি হাসছে। ঈশান নিজেকে স্বাভাবিক করে নিয়ে একটু কাশি দিয়ে বলতে লাগলো, কই কিছু না তো। আর তুই কখন আসলি? এই তো একটু আগেই, কিন্তু এসে যে দেখছি তাতে মনে হয় তোকে রোগে ধরেছে। রোগে ধরেছে মানে? কি কথা বলছিস তুই? না মানে আসলে বলছিলাম কি, তোকে মনে হয় প্রেম রোগে ধরেছে। খুব শীঘ্রই চিকিৎসা করাতে হবে, না হলে কিন্তু তুই বাঁচবি না। উল্টাপাল্টা কিছু বলবি না। দেখ কি কি বলিস তুই, বাঁচবো না মানে? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখনো প্রেম করলাম না, বিয়ে করিনি, এত তাড়াতাড়ি আমার মরার ইচ্ছা নেই। কুত্তা, আর আমি সব কথা দেখো, আমার ভাবিটাকে আমি না দেখে ফুপি না হয়ে কি এত তাড়াতাড়ি তোকে মরতে দিব? তাহলে তুই যে বললি আমার কি যেন রোগ হয়েছে? আরে বাবা, ওটা ভালোবাসার রোগ। তুই কারো প্রেমে পড়েছিস, আমি সেটা তোকে দেখেই বুঝতে পেরেছি। সুইটির কথাতেই ঈশান একটু লজ্জা মুখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই সুইটি ঈশানের একটা হাত জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া বল না, আমার ভাবি দেখতে কেমন? দেখা করাবি না আমার সাথে? একটু কথা বলিয়ে দিবি না? আগে তো নিজে ভালোভাবে কথা বলি, প্রেমটা করি, তারপর না হয় তোকে দেখাবো, কথা বলিয়ে দেব, দরকার পড়লে বাসায়ও নিয়ে আসবো। কি বলছিস এগুলো? ভালোবাসিস, প্রেম করিস, আর বলছিস আগে নিজে কথা বলবি মানে? আরে বাবা, সবেমাত্র ভালো লেগেছে আর ফ্রেন্ডশিপ হয়েছে, এর মাঝে যদি এত কিছু ভাবি তাহলে সেটা তো হলো না। আগে প্রেমটা তো করি নাকি, সেটাও হতে দিবি না? আচ্ছা ঠিক আছে, তুই রিলেশনটা কর, আমাকে আমার ভাবিকে দেখাবি, আমি ভাবির সাথে কথা বলবো, না হলে কিন্তু তোর খবর আছে। সুইটির সাথে ঈশান কিছুক্ষণ কথা বলে নিচে আসলো খেতে। খেয়ে দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসতেই রাত 11টার মতো বেজে গেল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিল, কিন্তু এর মাঝে যে কেউ ওকে কল দিচ্ছিল সেটা ঈশান খেয়ালই করেনি। অন্যদিকে নাবিলা ঈশানকে কল করে যাচ্ছে, কিন্তু বারবারই ওর ফোনটা রিসিভ করছে না বলে নাবিলা ভাবতে লাগলো, ফাজিল পোলা, কোন মেয়ের লোকে টাঙ্কি মারে? একবার ফোন রিসিভ করো, দেখাচ্ছি মজা তোমাকে। প্রথমে ফ্রেন্ডশিপ করে এইভাবে আমাকে ইগনোর করা, একটা বার ফোন রিসিভ করো, দেখাচ্ছি মজা।
ঈশান আরও কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর ফোনটা কাটতেই যেটা দেখলো সেটার জন্য চোখ কপালে উঠে গেল। কারণ নাবিলার নম্বর থেকে প্রায় 30টার উপর কল এসেছে, যেটা দেখে ওর চোখ বড় বড় কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। এরই মাঝে আবারও কল আসলো। ঈশান তাড়াহুড়ো করে রিসিভ করে কানে দিয়ে বলতে শুরু করলো, সরি, আমি বুঝতে পারিনি যে তুমি এমন করে আমাকে কল দিয়েছো। হ্যাঁ, তা বুঝতে পারবে কেন? গার্লফ্রেন্ডের সাথে সময় দিতে ব্যস্ত ছিলে। আমি তো তোমার কেউ না, ওই জন্য আমার ফোনটা রিসিভ করনি আর দেখতে পাওনি। আরে বাবা না, তুমি এমন ভাবতেছো কেন? আমার কোনো গার্লফ্রেন্ড নেই কিংবা আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আসলে ফ্রেন্ডের সাথে গ্রুপ কলে আড্ডা দিচ্ছিলাম, ওই জন্য বুঝতে পারিনি। ফ্রেন্ডের সাথে সবসময় আড্ডা দাও, আমার সাথে একটু কথা বললে কি তোমার খুব খারাপ লাগে? নাকি আমি ফোন দিয়েছি বলে তুমি ইচ্ছে করে রিসিভ করনি? আরে বাবা না, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি ইচ্ছা করে রিসিভ করব না কেন? তাছাড়া তুমি আমার কত কিউট আর সুইট একটা ফ্রেন্ড। তোমার ফোনটা রিসিভ করার জন্য তো আমি বসেছিলাম, সত্যি দেখতে পাইনি। দেখা লাগবে না। তা দেখবে কি করে? এটা যদি তোমার গার্লফ্রেন্ডের নাম্বার হতো তাহলে ঠিকই দেখতে। ঈশান বুঝতে পারছে না নাবিলা কেন ওর উপর এত অধিকার খাটাচ্ছে কিংবা রাগ দেখাচ্ছে। তারপরও কিছু না ভেবেই বলল, আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে আর তোমাকে এরকম করে ইগনোর করা তো দূরে থাক, যতবার তোমার কলটা রিসিভ করতে পারবো না ততবার তোমার সামনে কান ধরে উঠবস করব। এখন প্লিজ রাগ করো না, আর বলো কি বলার জন্য কল করেছো? কেন? আমি তোমাকে কল করেছি দেখে খুব বেশি খারাপ লাগছে নাকি ডিস্টার্ব করে ফেললাম? আরে বাবা, তুমি এত রাগ দেখাচ্ছ কেন? আমি তো বললাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি হয়তো ভাবছো আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছি, তাই না? হ্যাঁ, এতে আবার ভাবাভাবির কি আছে? সেই 2 ঘন্টা যাবত আমি তোমাকে কল করে যাচ্ছি, আর ফ্রেন্ডের সাথে কেউ এতক্ষণ অবধি আড্ডা দেয়? কেউ না দিলেও আমরা দেই, অনেক দিনের অভ্যাস তো ছাড়তে পারি না। আর তুমি ভেবেছো আমার গার্লফ্রেন্ড আছে। তুমি যেটা ভেবেছো সেটা ভুল, কারণ আমার মতো ছেলের কোনো গার্লফ্রেন্ড হতে পারে না। কেন হতে পারে না? তুমি তো দেখতে শুনতে খারাপ না, যে কোনো মেয়েই তোমাকে পছন্দ করবে। তাহলে এমন বলছো কেন? কারণ এর আগে যতগুলো মেয়েকে পছন্দ করেছি তারা কেমন নাক ছিটকে দূরে সরে গেছে, কিংবা তাদের বয়ফ্রেন্ড ছিল। আর শেষ যে মেয়েটাকে পছন্দ করেছিলাম ও বলেছিল বিয়ে হয়ে গেছে। তাহলে ভাবো কপালটা কি রকম। ওই জন্য আর চেষ্টা করি না। তাছাড়া আমার মনে হয় না আমাকে ভালোবাসার জন্য কেউ আছে। যদি হতো তাহলে এতদিনে পেয়ে যেতাম। কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা? দেখে খুব শীঘ্রই তুমি তাকে পেয়ে যাবে। কিন্তু কোথায়? আমি তো সেই ছোটবেলা থেকে তাকে খুঁজে আসছি, কিন্তু পাচ্ছি না। আশেপাশে ভালোভাবে খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। 1 ঘন্টা যাবৎ ওদের কথা চলল। ঈশান ভাবতে পারছে না নাবিলা এত সহজে ওর সাথে স্বাভাবিক হয়ে গেল কি করে। আর নাবিলারও ঈশানের সাথে কথা বলে ওর বেশ ভালোই লাগছিল, কারণ নাবিলা এর আগে কোনো ছেলের সাথে এমন করে কথা বলেনি। তাই ওর বেশ আনইজি ফিল হচ্ছিল। যখন প্রথমবার ঈশানের সাথে দুপুরে কথা হয়েছিল, এভাবেই কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে ঈশান নাবিলার প্রতি অনেক দুর্বল হয়ে গেছে। ঈশান নাবিলার বাসার সামনে গিয়ে প্রায়ই ওর সাথে দেখা করে আসে, আর নাবিলাও এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য আবদার করতে থাকে। এখন প্রায় নাবিলা আর ঈশান ঘুরতে যায়, আর এই বিষয়টা নাবিলার আম্মু দেখে নেয়। আব্বু নাবিলাকে যতবারই জিজ্ঞেস করেছে ততবারই নাবিলা ওর আব্বুকে বলেছে, দেখাবো। তুমি যেটা ভাবছো সেটা নয়। তুমি খুব ভালো করেই জানো আমার কোনো ছেলের সাথে রিলেশন নেই। এগুলো আমি পছন্দ করি না। তাহলে তুমি এমন করে এইসব কথা আমাকে কেন বলো? দেখো মামুনি, আজকালকার দিনে এটা না হওয়ার কিছু নেই। তাছাড়া তুমি এখন কাউকে পছন্দ করো না, কিন্তু হুটহাট করে কাউকে ভালো লেগেও যেতে পারে। আর আমি কয়েকটা দিন তোমাকে ওই ছেলেটার সাথে দেখছি রিকশায় ঘোরাঘুরি করতে। এসব কি সত্যি? দেখো আব্বু, রিক্সায় ঘুরলে, এটা ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করলে তার মানে এই না যে ও আমার বয়ফ্রেন্ড। সেটা কি ফ্রেন্ড হতে পারে না? দেখো, আমাদেরও মেয়ে ফ্রেন্ড ছিল,
কিন্তু আমরা তাদের সাথে এতটা ক্লোজ ছিলাম না। আব্বু দেখো, তোমাদের সময়কার কথা আর আমাদের সময়কার কথা আলাদা। তোমরা ছিলে সেই 90 দশকের, আর আমরা এখন 2023 সালে পা রেখেছি। তাহলে তোমাদের থেকে আমরা তো একটু স্মার্ট আর ফাস্ট হবই, তাই না? আর তুমি যেটা ভাবছো এমন কিছু না, যদি কিছু হয় তুমি সেটা সবার আগে জানতে পারবে। যা করার করো, কিন্তু আমার মান সম্মানটা ওই পড়ালেখার মতো ডুবিয়ে দিও না। আব্বু তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমি বললাম তো আমার পড়াশোনা করতে তেমন ভালো লাগে না, ওই জন্য রেজাল্টটা খারাপ এসেছে, আর তুমি কিনা সেটাকে ইস্যু করে আমাকে এভাবে ইনসাল্ট করছো। হ্যাঁ, তা ভালো লাগবে কেন? ওই জন্যই তো মাঝে মাঝে ইচ্ছে করে তোমার আর পড়ালেখার দরকার নেই, বিয়ে দিয়ে দিই, তাহলে হয়তো একটু সংসারে হতে পারতে। মোটেও না। বিয়ে করলে তোমাকে কে জ্বালাবে? আমার তো ইচ্ছে আছে তোমাকে আরো কিছুদিন জ্বালাবো, তারপর না হয় বিয়ের কথা চিন্তা করব। তো এভাবে পুরো একটা মাস কেটে গেছে। এরই মাঝে নাবিলা, তানিয়া আর আকাশের বিষয়টা নিয়ে ঈশানের সাথে কথা বলতে পারেনি, কারণ এখন নাবিলা ঈশানের সাথে সময় কাটাতে ব্যস্ত। আর ঈশান যখন নাবিলার সাথে থাকে তখনও বুঝতেই পারে না যে কিভাবে সময়টা কেটে যায়। ঈশান নাবিলার ওপর প্রচণ্ড পরিমাণে দুর্বল, কিন্তু বলতেও পারছে না। আর ঈশান শিওর হতে চাচ্ছে নাবিলাও ওর উপর দুর্বল কিনা। ওদের ফ্রেন্ডশিপের একটা মাস হয়ে এসেছে, আর এই একটা মাসে দুজন দুজনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাতে নিয়মিত কথা বলা, কলেজ থেকে বাসায় ফেরার পর দুজন দুজনকে কল করা, সকালে কল দিয়ে ঘুম থেকে ডেকে তোলা, এটা যেন দুজনের অভ্যাস হয়ে গেছে। ছুটির দিনে ঘুরতে যাও, কলেজ শেষ করে ক্যান্টিনে গিয়ে আড্ডা দেওয়া রীতিমতো দুজনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নাবিলা বুঝতে পারে না ঈশান ওর প্রতি এত কেয়ারিং কেন দেখায়। আর নাবিলা একটা জিনিস খেয়াল করেছে, ঈশান যতবার অন্য মেয়ে ক্লাসমেটগুলোর সাথে কথা বলেছে নাবিলা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, কিন্তু সেটা কেন জানে না। তো গতকাল তানিয়া আবারও নাবিলাকে বলেছে যে ওদের বিষয়টা নিয়ে কথা বলেছে কিনা। নাবিলা না বললে তখন তানিয়া অনেকটাই মন খারাপ করে। তখন নাবিলা ওকে বলল। প্লিজ রাগ করিস না, আমি কালকেই বলবো। তো পরের দিন নাবিলা একটু তাড়াতাড়ি ঈশানকে কলেজে আসতে বলে ও চলে আসে। নাবিলা সে খেয়াল করে ঈশান ওদের আড্ডায় বসে আছে। তখন নাবিলা ওর দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো, এত জরুরিভাবে ডাকলে যে? তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছো তুমি। হ্যাঁ মানে না, আসলে এত ভনিতা করো না, কি হয়েছে আমাকে বলো। আসলে কথাগুলো বললে তুমি কিভাবে নিবে আমি জানি না। তুমি আমাকে কোনো কিছু বলবে তার জন্য সংকোচ করছো, এইটা জাস্ট আমার কাছে মজা লাগছে। তাই প্লিজ এমন কিছু করো না। দেখো, যেটা বলার সরাসরি বলো, এত করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলি কেমন? সেটা না হয় বললে, কিন্তু দাঁড়িয়ে আছো কেন? বসো, নাকি আমার পাশে বসতে আজকে লজ্জা পাচ্ছ? ঈশানের কথাতে নাবিলা ওর পাশে বসলো। তারপর কিছুক্ষণ ধরে ভাবলো কথাগুলো ও কিভাবে বলবে আর কিভাবে বললে ও বিশ্বাস করতে পারবে। আর নাবিলার এটা ভেবে ভয় হচ্ছে যদি ঈশান ওকে ভুল বোঝে কিংবা কথাগুলো শোনার পর মন খারাপ করে, কারণ ঈশানের চোখে মুখে একটা হাসি ফুটে উঠেছে। আর ঈশান বুঝতে পেরেছে হয়তো নাবিলা ওকে প্রপোজ করবে, তাই একটু আনইজি ফিল হচ্ছে যে ঈশানের সব জানার পর কি রিয়াক্ট করবে। তারপরও ঈশান বারবার যখন জিজ্ঞেস করছিল তখন নাবিলা বলল, আরে বাবা, আমার ফ্রেন্ড তানিয়া আছে না, ও তোমার ফ্রেন্ড আকাশকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। আসলে ও বলেছিল তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে, তারপর ওদের বিষয়ে কথা বলতে। যেন প্লিজ তুমি আকাশকে একটু রাজি করাও, তাতে আমার ফ্রেন্ডের সাথে হ্যাপি থাকতে পারবে। ওই জন্যই তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করলে? না হলে তোমার মতো রাগী মেয়ে কখনো কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে, তাই না? না না, তুমি এমনটা কেন ভাবছো? প্লিজ এমনটা ভাবিও না। আমার ভাবাতে আর না ভাবাতে কিছু যায় আসে না। তুমি যেমনটা বোঝালে আমি তেমনটাই বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওদের রিলেশনটা করে দিব, তুমি টেনশন করিও না। এর জন্য ফ্রেন্ডশিপ করা লাগে? এরকম একটা নাটক তুমি না করলেও পারতে। নাবিলার এমন দ্বারা কথাতে ঈশানের অনেক খারাপ লাগলো, আর এত বেশি কষ্ট পেল যেটা ঈশান বোঝাতেও পারবে না। নাবিলা নাকি ওর ফ্রেন্ডের রিলেশন করিয়ে দেওয়ার জন্য ঈশানের সাথে ফ্রেন্ডশিপ করেছে। এমন কিছু শোনার পর ঈশানের অনেক বেশি খারাপ লাগছিল।
চুপচাপ কিছুক্ষণ সেখানে বসে রইল। তখন নাবিলা আবার বলতে লাগলো, ঈশান, বিশ্বাস করো, আমি এমন কিছুই করতে চাইনি। আসলে তখন তোমার সাথে কথা বলতেই লজ্জা লাগছিল। তার উপরে তানিয়া এমন করে বলছিল যেন তোমার সাথে ফ্রেন্ডশিপটা করলে হয়তো ওদের রিলেশনটা হয়ে যেতে পারে। তাছাড়া দেখো, এটা তো স্বাভাবিক, তাই না? কারো যদি আমাদের দ্বারা সম্পর্কটা হয়ে যায় তাহলে সেই সম্পর্ক করাটা কিন্তু দোষের কিছু না। আর এখন যে আমরা ফ্রেন্ডশিপে আছি, আমরা তো দুজন দুজনকে অনেক ভালো বুঝি, তাই না বলো? আর তুমি আমাকে যতটুকু কেয়ার করো, যতটুকু জানো, আমি তোমাকে যতটুকু জানি, ততটুকু কিন্তু অন্য কেউ জানতে পারে না। আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু অনেক সুন্দর, তাই তুমি প্লিজ রাগ করো না। রাগ করার মতো কিছুই নয়, কিন্তু এটা ভাবতে আমার অবাক লাগছে তুমি কিনা তোমার ফ্রেন্ডের রিলেশনটা করানোর জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে নিলে। তুমি তো এইটা আমাকে এমনিতেই বলতে পারতে, তানিয়া আর আকাশের রিলেশনটা করানোর জন্য তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, কিংবা ওদের রিলেশনটা করিয়ে দিতে হবে, তাহলেই আমি আর এমন একটা নাটক করতাম না। আমার জাস্ট অবাক লাগছে, আসলে সবাই ঠিকই বলতো। ঈশান, তুমি ভুল বুঝছো। প্লিজ একটু বিশ্বাস করো, আমার কথাটা শোনো। আর কোনো কিছু শুনতে হবে না, আমি সব বুঝে গেছি। তাই ভাবছিলাম যে মেয়ে কিনা সবসময় রাগ অভিমান দেখায়, আর ছেলেরা তাকে প্রপোজ করলে সারা কলেজে দৌড় করিয়ে ছাড়ে, সে মেয়ে কি করে আমাকে ফ্রেন্ডের প্রপোজাল দিবে? যেখানে কোনো ছেলেকে বিশ্বাসই করতে না, কথাই বলতে না, সেখানে অবাক করার মতো একটা কাণ্ড ঘটালে। আমার মতো একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলে, যাকে কিনা মেয়েরা দু চোখের বিষ বলে মনে করে, কখনো কারোর সাথে রিলেশনে যেতে পারিনি, আর তুমি তার সাথে ফ্রেন্ডশিপ করলে, আমার অবাক লাগছে। নাবিলা ভাবতে পারেনি ঈশান এত বেশি কষ্ট পাবে আর এমন করে রিয়াক্ট করে বসবে, তাই না? নাবিলা কিছুক্ষণ চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মনে হতে লাগলো ঈশান রাগ করবে, তাই বলতে লাগলো, বিশ্বাস করো, আমি এমন কিছুই করতে চাইনি, কিন্তু আমার ফ্রেন্ডের জন্য করতে হয়েছে। দেখো, এখন তো আমরা ফ্রেন্ডশিপে আছি, তাই না? দেখো, কোনো উদ্দেশ্য নিয়ে আসলেও তো এখন আমরা সুন্দর একটা সম্পর্কের মাঝে আছি। তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তোমার বেস্ট ফ্রেন্ড। তাহলে তুমি এরকম রাগারাগি করছো কেন? তাছাড়া আমি কি তোমাকে ফ্রেন্ড হিসাবে কম ভালোবাসি, কম কেয়ার করি বলো? হ্যাঁ, আমরা ভালো ফ্রেন্ডশিপে আছি, কিন্তু আজকে তোমার কথাতে আমার ফ্রেন্ডশিপ থাকার ইচ্ছেটা না শেষ হয়ে গেল। এরপর আর কাউকে এরকম করে ইউজ করো না, তাহলে সে আর তোমাকে বিশ্বাস করতে পারবে না। তুমি অন্তত বলতে পারতে যে তুমি এজন্য ফ্রেন্ডশিপ করতে চাও, কিংবা আমি তাতে ফ্রেন্ডশিপ করে নিতাম, কিন্তু তুমি আমাকে না জানিয়ে এরকম একটা কাজ করলে। আসলে সবাই ঠিকই বলেছিল, তার উপর তুমি প্রিন্সিপালের মেয়ে, তাই না? তাহলে আমার মতো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করবে কেন? ঈশান, প্লিজ আমার কথাটা শোনো। আমি তো এমন কিছু করতে চাইনি। প্লিজ দেখো, তুমি এমন রাগ করো না। আমি তো তোমাকে অনেক ফ্রেন্ড ভাবি বলো, আর জীবনের প্রথম কোনো ছেলের সাথে আমি এমনভাবে মিশেছি, আর তুমি আমাকে যতটা বুঝতে পেরেছো অন্য কেউ বুঝতে পারবে না। প্লিজ রাগ করে থেকো না। আমি রাগ দেখাইতেছি না, তুমি খুব ভালো করেই জানো যে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে যতবার রাগ অভিমান হয়েছে, ততবার তুমি রাগ করে থাকলে, কিংবা আমি রাগ করলে বেশিক্ষণ রাগ করে থাকতে পারিনি। কিন্তু খারাপ লাগলে এটা ভেবে যে তুমি কোনো উদ্দেশ্য নিয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করলে, এটা না করলেও পারতে। নাবিলা ভাবতেই পারেনি ঈশান কথাগুলো শুনে এভাবে রেগে যাবে কিংবা এভাবে কষ্ট পাবে, তাইও মাথা নিচু করে রইল। ঈশানের মনে হতে লাগলো যে নাবিলা হয়তো ভাবছে ওর ফ্রেন্ডের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। তার উপর আকাশ আর তানিয়ার সম্পর্কতে ঈশান ওকে হেল্প করবে না, তাই বলতে লাগলো, ভয় পেও না, তুমি যখন বলেছো আকাশের সাথে তানিয়ার রিলেশনটা করিয়ে দিব, ওরা দুজন দুজনকে পছন্দ করে, আর আমি যখন জানতে পেরেছি আমার ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবাসে, তাহলে ওদের রিলেশনটা আমি করানোর চেষ্টা করব। আর ভেবো না তোমার উপর রাগ করেছি। ঈশান কথাগুলো বলে চলে আসতে গেলে তখনই নাবিলা ওর একটা হাত ধরলো। তখন ঈশান ওর হাতের দিকে তাকিয়ে রাগী চোখে তাকাতেই নাবিলা ঈশানের হাতটা ছেড়ে দিল আর সেখান থেকে চলে গেল। নাবিলা ভাবতেও পায়নি ঈশান এত বেশি রেগে যাবে। তো সেদিন সারাটা ক্লাস জুড়ে ঈশান ভাবলো নাবিলা এমনটা না করলেও পারতো। ঈশানকে ভাবতে দেখে আকাশ ওকে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এভাবে কি এত ভাবছিস বলতো? আর তোকে দেখে মনে হচ্ছে খুব বেশি রেগে আছিস। নাবিলার সাথে কিছু হয়েছে?
নাকি তুই ওকে প্রপোজাল দিয়েছিলি, রিজেক্ট করে দিয়েছে? আরে না, তেমন কিছু না। আসলে একটা বিষয় ভাবতে খুব খারাপ লাগছে, আবার একটা বিষয় ভেবে খুব হাসি পাচ্ছে। তাহলে তো বলাই যায় একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ, দুটোই বল, কিন্তু আগে গুড নিউজটা বল। আমি ভাবছিলাম যে তুই তো তানিয়াকে মোটামুটি পছন্দ করিস, আর মেয়েটা দেখতেও সুন্দর আছে। একদম নজর দিবি না, ওদিকে ওটা তোর ভাবি হয়, আর তুই ওর দিকে নজর দিতেছিস। আগে শোন, তারপরে বলতেছি। হ্যাঁ, যা বলবি বল, ভুলেও কিন্তু বলবি না যে তোকে ওর পছন্দ হয়েছে, কিংবা তুই ওর সাথে রিলেশন করবি, তাহলে একদম খুন করে মার্ডার করে ফেলবো হারামজাদা। তোর চিন্তাভাবনা এতটা বাজে কেন? আমি তো জানি ওটা আমাদের ভাবি হয়, কিন্তু ভাবির বন্টন থাকলে কি তার সাথে রিলেশন করার চেষ্টা করব না? আমার কথা শোন, তারপর রিয়াকশন দিবি। আগে এত এক্সপ্রেশন দেওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ বল, আমি শুনতেছি, কিন্তু ভুলেও আমার বেবির দিকে নজর দিবি না। আকাশের এরকম কথাতে ঈশান ভুরকুচকে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন ও বিষয়টা স্বাভাবিক করার জন্য জিজ্ঞেস করলো কি হয়েছে। আসলে আমি যেমন জানি তুই তানিয়াকে পছন্দ করিস, তেমনি নাবিলাও আজকে বলল তানিয়া নাকি তোকে অনেক বেশি ভালোবাসে। শুধু পছন্দ করে না, অনেক আগে থেকে তোকে ভালোবাসে। আর তানিয়া নাবিলাকে বলেছিল আমার সাথে ওই জন্যই ফ্রেন্ডশিপ করতে। ওই জন্য ফ্রেন্ডশিপ করতে বলেছিল? মানে তুই কিসের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইটুকু তো বুঝতেই পারছিস যে তানিয়া তোকে পছন্দ করে আর ভালোবাসে, তাহলে হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু কিসের জন্য তোর সাথে নাবিলা ফ্রেন্ডশিপ করেছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোর মতো আবালের জন্য ফ্রেন্ডশিপ করেছে। শোন তাহলে, আসলে নাবিলা সেদিন তোর আর তানিয়ার জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করছে। তুই তো সবটা জানিস, ওর সাথে আমরা কতটা ভালো ফ্রেন্ড। আর আজকে নাবিলা আমাকে কলেজে ডেকে নিয়েছিল, বলেছিল কি যেন বলবে। জানতাম না যে তোর এই বিষয়টা নিয়ে কথা বলবে। তানিয়া নাকি আমার সাথে নাবিলাকে ফ্রেন্ডশিপ করতে বলেছিল, যেন আমার আর নাবিলার মাধ্যমে তোদের দুজনের রিলেশনটা হয়ে যায়। কি বলছিস এটা? ও করতে পারলো? তাছাড়া এর জন্য তোর সাথে ফ্রেন্ডশিপ করলো? ঈশানের এমনিতে খারাপ লাগছিল, তার উপর আকাশের কথা বলাতে আরও খারাপ লাগলো। তারপরও বিষয়টা স্বাভাবিক করে বলল, ছাড় ওসব কথা, আমি ওসব কিছু নিয়ে ভাবতে চাই না। তবে একটা কথা কি জানিস তো, এটা ভাবতে ভালো লাগছে। তুই যে মেয়েটাকে পছন্দ করিস, ভালোবাসিস, সে তোকে ভালোবাসে অনেক আগে থেকেই। আচ্ছা, এখন আর দেরি করা ঠিক হবে না। আর তুই কি ভাবলি যখন জানতে পেরেছিস তোর পছন্দের মানুষটা তোকে ভালোবাসে? তাহলে কি করবি? না মানে আসলে কি করব, আমি তো সেটাই বুঝতে পারছি না। পারবি কিভাবে? তুই তো একটা আবাল। তোর দ্বারা কি কোনো কিছু সম্ভব হয়েছে আজ অবধি? আমি তোদের ব্যবস্থা করে দেব। তোরা দুজন দুজনকে প্রপোজ কর, আমি তোদের কথা বলিয়ে দেব। তোরা খুব শীঘ্রই এক হয়ে যা, তাহলে আমার কাছে অন্তত ভালো লাগবে। আমি চাই না আমার বন্ধু একটা মেয়েকে ভালোবাসুক আর তার থেকে দূরে থাক। কিন্তু আমার তো অনেক লজ্জা লাগবে রে দোস্ত, আমি কখনো কোনো মেয়ের সাথে তেমনভাবে কথা বলিনি, তুই সেটা খুব ভালো করে জানিস। তার উপর ও সামনে আসলে এমনিতে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, কেমন যেন হাঁটু কাঁপে। তার উপর যদি প্রপোজ করার জন্য যায়, ওইটা ভাবতেই আমার তো একদম হার্ট ফেল করার মতো অবস্থা হয়ে যাবে রে। এখন তুই ভাব তাহলে আমি কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আজও পাবলিক মাইডি এই তুই বলছিস এমন কথা? আগে আমি জানতাম তুই একটা বীর পুরুষ। ঠিকই তো। ভুল বীর পুরুষ না, এখন তো দেখছি তুই একটা কাপুরুষ। যদি তাই না হতিস এভাবে হাঁটু কাঁপতো না তোর। এখন শোন, কালকে যেভাবে বলবো তুই সেভাবে তানিয়াকে প্রপোজ করে দিবি। আমি অত কিছু জানি না, আমি কালকে প্রপোজ করতে পারবো না, একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে তো। তুই একটু সময় দে দোস্ত, দেখ মানসিক প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার তো আছে, তাই না? তাহলে তুই এত তাড়াতাড়ি হুটহাট করে বললেই তো আর প্রপোজ করা যায় না। হ্যাঁ, তুমি এভাবে প্রস্তুতি নিতে থাকো, ও পাশ দিয়ে অন্য কেউ এসে প্রপোজ করে দিলে তারপর যদি রাজি হয়ে যায়, তখন বুঝতে পারবে কত ধানে কত কেজি মুড়ি হয়। অন্য কেউ প্রপোজ করলে রাজি হবে কেন? ও না আমাকে ভালোবাসে, তুই সব বলতে পারলি? দেখ এরকম বলিস না, তুই না আমার দোস্ত, তুই এমনটা বললে আমার ভয় লাগে না বল? ঠিক আছে, তুই প্রিপারেশন নে,
কিন্তু 1 সপ্তাহের বেশি নিস না। আর আমি ভেবেছি যে তাদের রিলেশনটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও চলে যাবি মানে কি বলছিস তুই? তুই আমাদের ছেড়ে এখান থেকে যাবি মানে? কখনো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তার উপর আজকে এত খুশির একটা খবর দিলি, আর তুই এখান থেকে চলে যাবি? কোথায় যাবি? কি করতে যাবি? এই কলেজটা আমার কাছে ভালো লাগতেছে না, অন্য কোথাও গিয়ে অ্যাডমিশন নিব। সত্যি করে বলতো কি হয়েছে? কি জন্য তুই এরকমভাবে মন খারাপ করে আছিস? আমার বিষয়টা নিয়ে নাই তুই খুশি আসছিস, আর উপরে বলতেছিস ভালো আছিস। তাহলে কি জন্য এতটা মন খারাপ তোর? আজব, মন খারাপ হতে যাবে কেন? তুই খুব ভালো করে জানিস আমি সামান্য বিষয় নিয়ে মন খারাপ করি না। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিছু হলেও তো আমি সেটা বুঝতে পারি। আমার মনে হচ্ছে নাবিলা তোকে একরকম ধোকা দিয়েছে, সামান্য বিষয়টার জন্য তোর সাথে ফ্রেন্ডশিপ করেছে, ওই জন্য তুই মন খারাপ করে আছিস, তোর খারাপ লেগেছে, ওই জন্য তুই এখান থেকে চলে যেতে চাইছিস, তাই না? আকাশের কথায় ঈশান মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। আকাশ বিষয়টা বুঝতে পেরে ওর কাঁধের ওপর হাত রেখে বলতে লাগলো, দেখ, সামান্য বিষয় নিয়ে মন খারাপ করিস না। এর জন্য তুই এই কলেজ ছেড়ে চলে যাবি কেন? তুই আমাকে ছেড়ে থাকতে পারবি বল? আচ্ছা, আমি নাবিলার সাথে কথা বলবো, নাবিলা তোকে সরি বলে দিলেই তো সবটা মিটমাট হয়ে যাবে। একটা কথা কি জানিস তো, কিছু কিছু ছোট আঘাতও না এত পাহাড় পরিমাণ কষ্টগুলো দেয় যা সারা জীবন মনে থেকে যাবে। আমি ভাবতেই পারতেছি না ও শুধু তোদের রিলেশনটা করাবে বলে আমার সাথে ফ্রেন্ডশিপ করলো। এটা কি ও সরাসরি আমাকে বললে আমি তোদের রিলেশনশিপটা করতে সাহায্য করতাম না? দেখ, তুই এটা নেগেটিভভাবে নিস না। তাছাড়া ও হয়তো কমফোর্টেবল ফিল করেনি, ওই জন্য তোকে বলেনি। তাহলে তুই এভাবে রিয়াক্ট করছিস কেন? দেখ, ওর সাথে ফ্রেন্ডশিপ করে তো একটা জিনিস ভালোই হলো, তাই না? তোর বেস্ট ফ্রেন্ডের রিলেশনশিপটা সামনের দিকে এগিয়ে গেল, আর তুই ওকে ভালোবাসিস, সেটা বোঝাতে পেরেছিস? না, আমি কাউকে ভালোবাসি না। আমার মতো ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু আমি তো জানি তুই... ব্যাস, আমি এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি ওকে কথা দিয়েছি তোদের রিলেশনশিপটা করে দিব, সেটাই হবে। কিন্তু তোকে কথা দিতে হবে, তুই এখান থেকে যেতে পারবি না। যদি যাস আমি অনেক কষ্ট পাবো। তোদের রিলেশনটা আগে হোক, সেটা পরে দেখা যাবে। অন্যদিকে তানিয়া জানতে পারল নাবিলা ঈশানকে বিষয়টা জানিয়েছে, আর আকাশও ওকে পছন্দ করে, কিন্তু লজ্জায় কেউ কাউকে বলতে পারছিল না। আর তানিয়া একটা মেয়ে, ও কেমন যেন লজ্জা পেয়ে আকাশের থেকে দূরে সরে যাচ্ছিল। নাবিলা তাই ঠিক করে যত দ্রুত সম্ভব ওদের রিলেশনটা ঠিক করে দিবে। আর সেদিনের পর ঈশান আর 2টা দিন কলেজে গেল না। আকাশ ওর বাকি ফ্রেন্ডগুলো ওর কলেজে যাওয়ার জন্য বারবার জোর করতে লাগলো। তারপরে ঈশান কোনোভাবেই কলেজে যাবে না। অন্যদিকে নাবিলাই কথাগুলো ঈশানকে বলার পর থেকে একটা গিল্টি ফিল করছিল। সামনে একটা বিষয় ঈশান এইভাবে রিয়াক্ট করলো, আবার পরক্ষণেই মনে হচ্ছিল, আচ্ছা, ও এমন করে রিয়েক্ট করলে তাতে আমার কি? আমি তোকে ভালোবাসি না, আর ফ্রেন্ডের বাইরে কিছু ভাবিও না। তাহলে তোমার সাথে কথা না বললে এতটা খারাপ লাগবে কেন? একদিকে নাবিলার মনে ইগো কাজ করছিল, ঈশান রাগ করে ওর সাথে কথা বলছে না, তাহলে ও না বলে থাকতে পারবে। কিন্তু নাবিলার মনে কোণে কোথাও একটা জায়গা সৃষ্টি হয়েছিল ঈশানের জন্য, যেখান থেকে ওর প্রতি একটা দুর্বলতা কাজ করে। আর ঈশান ওর যতটা কেয়ারিং, যতটা ওকে চোখে চোখে রাখা, ওর খোঁজখবর নিয়ে ওই সামান্য বিষয়টুকু থেকে ঈশানের প্রতি ওকে ভাবতে বাধ্য করছিল। নাবিলা ঈশানের সাথে দেখা করে কথা না বলে থাকতেও পারছিল না, কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছিল। নাবিলা রাগ দেখি ঈশানের সাথে কথা বলা দেখা করা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু কেন জানি পারছিল না। বারবারই ঈশানকে ও কল করছিল, কিন্তু ঈশান ওর সাথে সম্পূর্ণ যোগাযোগ সেদিন থেকেই বন্ধ করে দিয়েছে। নাবিলা ওর ফ্রেন্ডের সাথে কথা বলেছে এই বিষয় নিয়ে, কিন্তু আকাশ এই বিষয় নিয়ে ওর সাথে তেমন কোনো কথা বলেনি। আকাশ এমনভাবে কথা বলে তাতে নাবিলা ভাবে ঈশান এই বিষয়টা আকাশকে শেয়ার করেনি, আর কারণ ঈশান ওকে আগেই বারণ করে দিয়েছিল এই বিষয় নিয়ে নাবিলার সাথে কিছু না বলতে। তা দেখতে দেখতে প্রায় 7টা দিন চলে গেল। এর মাঝে ঈশান 2টা দিন কলেজে এসেছে। নাবিলা তাতেও ওর সাথে কথা বলতে গেলে, দেখা করতে গেলে ঈশান ওকে এড়িয়ে গেছে। বিষয়টা নিয়ে নাবিলা অনেকটা আপসেট ছিল, আর তানিয়া ওকে তত বেশি হাসি খুশি রাখার চেষ্টা করেছে বলে।
নাবিলা বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়, মনে করে কয়েকটা দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আর হচ্ছিল না। 7টা দিন পেরিয়ে গেল, তারপরও আকাশের বিহেভটা আগের মতোই হচ্ছিল না। তাই নাবিলা অনেক টেনশনে ছিল। তখন তানিয়া ওকে বলতে লাগলো, কি রে, তুই সবসময় এরকম মন খারাপ করে থাকিস কেন? কি হয়েছে বলতো? আমাদের রিলেশনটা কি তুই করিয়ে দিবি না, নাকি এই বলা পর্যন্তই রেখে দিবি? একবার যখন ঈশানকে বলেছি, আর তোরা যখন দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে রিলেশনটা করেই ছাড়বো। তুই টেনশন নিস না, কিন্তু ঈশানের সাথেই তো আমি যোগাযোগ করতে পারতেছি না। কি বলিস তোরা? তো ভালো ফ্রেন্ড তুই যদি বলিস তুই ওর সাথে যোগাযোগ করতে পারিস না, আর তার উপর অত কলেজে এসেছে, তাহলে কেন যোগাযোগ করতে পারছিস না ওর সাথে? ছাড় ওইসব কথা, আমি ওর সাথে কথা বলে নিব। তো কয়েকটা ক্লাস শেষ, নাবিলা আবার ঈশানকে কল করতে লাগলো। তখনও কলটা কেটে দিচ্ছিল। শেষ পর্যন্ত নাবিলার কোনো উপায় না পেয়ে একটা মেসেজ করলো। ঈশান মেসেজটা আনসিন করে রেখে দিতে গিয়ে সিন করলো। আমার উপর রাগ করে থেকে ওদের রিলেশনটাকে এইভাবে নষ্ট করে দিও না। আমার ভুল হয়েছে, আর তুমি আমাকে এমন করে ইগনোর করছো কেন? কেন এরকম করছো তুমি? কি আমার সাথে কথা না বলে থাকতে পারছো না তো? তাহলে এইভাবে ইগনোর করার কি আছে? প্লিজ আমাকে মাফ করে দাও, আমি মাফ চাচ্ছি। তারপর এরকম করে রাগ করে থেকো না, আর এরপর থেকে এমন হবে না। তারপরও ওদের রিলেশনটা তুমি একটু করিয়ে দাও। তোমার ফ্রেন্ডকে বলো ও যেন তানিয়াকে প্রপোজ করে। ঈশানের আবারও খারাপ লাগলো এটা ভেবে যায়। নাবিলা শুধু তানিয়া আকাশের রিলেশন করানোর জন্যই কথাগুলো বলার জন্য মেসেজ করলো। ও রাগ করে আছে, সে বিষয়ে মেসেজটা করেনি। ওর ফ্রেন্ডের কথাগুলোই এর মধ্যে বেশি ছিল, তাই ঈশান একটা হাসির ইমোজি দিয়ে মেসেজ করলো। আরে আপনি টেনশন করবেন না, আমি খুব শীঘ্রই আকাশকে বলবো আপনার ফ্রেন্ডকে যেন প্রপোজ করে। আমি তো বলেছি ওদের রিলেশনটা করিয়ে দেব, তাহলে তো টেনশন করার কি আছে? আকাশ কালকেই তানিয়াকে প্রপোজ করবে। ঈশানের এরকম দ্বারা মেসেজ দেখে নাবিলার একটু খারাপ লাগলে পরক্ষণে ভাবলো হয়তো রাগ করে আছে, তাই ওকে আরও কিছু মেসেজ করলো, কিন্তু ঈশান সিন করলো না। তাতে নাবিলা বুঝতে পারলো ঈশান ওর উপর কতটা রেগে আছে, তাই ভাবতে লাগলো। ঠিক আছে, কালকে তোমার সাথে তো দেখা হবে। তুমি কালকে আমাকে কি করে এড়িয়ে যেতে পারো আমিও সেটা দেখব। পরদিন প্ল্যান মাফিক ঈশান আকাশকে জোর জবরদস্তি করে একদম হিরো স্টাইলে দিয়ে কলেজে নিয়ে আসলো। আসতেই এর মাঝে নাবিলার ওকে মেসেজ করলো। কই তুমি? আমি তো অনেকক্ষণ যাবৎ তানিয়াকে নিয়ে কলেজের পেছন দিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। একটু তাড়াতাড়ি আসো প্লিজ। কলেজ শুরু হয়ে গেলে কিন্তু এই দিকটায় ভিড় পড়ে যাবে, তখন আর কিছুই হবে না। নাবিলার মেসেজ সিন করে ঈশান আকাশকে নিয়ে তারপর কলেজের পেছন দিকটায় চলে আসলো। দেখলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন ঈশান আকাশকে যেতে বলে আকাশ বলতে লাগলো, প্লিজ দোস্ত, তুই আমাকে যেতে বলিস না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, তার উপর ওর সামনে গেলে দেখা গেছে আমি স্ট্রোক করে বসবো। প্লিজ আমাকে আর একটু সময় দে। আর কোনো সময় দেয়া হবে না, পুরো একটা সপ্তাহ তুই শেষ করে ফেলেছিস। এখন যদি সময় দিতে বলিস তাহলে সারাটা জীবন তোকে এই সময়টা দিয়ে যেতেই হবে। আর শোন, তোর কথাতে কিন্তু আমি কলেজে আছি, না হলে আমার এখানে থাকার ইচ্ছে ছিল না। এখন যদি তুই কি ওকে প্রপোজ না করিস তাহলে আমার অনেক খারাপ লাগবে। আকাশ যাবে না বারবার বলতে লাগলো। ওর ভয় লাগছে একটা মেয়েকে প্রপোজ করতে, তারপর যদি রিজেক্ট করে দেয়, তাই কথাগুলো বলল। তখনই ঈশান বলল, মেয়েটা তোকে ভালোবাসে তুই জানিস, 100% শিওর, তারপরে বলছিস ও তোকে রিজেক্ট করবে? এটা কি করে হয়? আমি কি সবটা না জেনে না শুনে এরকমটা করেছি বল? তুই যা, তোকে প্রপোজ করতে বলেছে, তুই গিয়ে প্রপোজ কর, দেখ সব ঠিক হয়ে যাবে। আকাশের হাঁটু কাঁপছে, ও যাচ্ছে না, তাই ঈশান জোর করে ওকে পাঠিয়ে দিল। ঈশান দূরে দাঁড়িয়ে রইল, আর আকাশ গিয়ে তানিয়ার সামনে দাঁড়াতেই বেশ কিছুক্ষণ ওরা কথা বলল। একটু পর আকাশ তানিয়ার সামনে হাঁটুকে বসে ওকে ফুল দিয়ে প্রপোজ করলো। তখন তানিয়া কি বলল সেটা তো ঈশান বুঝতে পারল না, কিন্তু উঠে দাঁড়াতেই তানিয়া আকাশকে জড়িয়ে ধরল, আর আকাশও ওকে জড়িয়ে ধরল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস পেল। আজকে অনেক শান্তি লাগছে, বন্ধু তার মনের মানুষটাকে পেয়ে গেছে।
ঈশানের মাথা তেনি, যাকে এত বেশি পছন্দ করত, যার প্রতি এত বেশি দুর্বলতা, সে ওকে এমনভাবে একটা কষ্ট দিল। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে যখনই পেছন ফিরতে যাবে, এর মাঝে কেউ ওর কাঁধের উপর হাত রাখলো। পেছনে ফিরতে দেখলো এটা আর কেউ নয়, নাবিলা। ঈশান ওর দিক থেকে চোখ সরিয়ে নিল, তারপর ওর থেকে দূরে সরে গেল। আর নাবিলা বলল, ধন্যবাদ তোমাকে হেল্পটা করার জন্য। জানো, আজকে অনেক হ্যাপি লাগছে। আমার ফ্রেন্ড তার মনের মানুষটাকে পেয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা নাটক করে ওদের মিলিয়ে দেওয়ার জন্য। ঈশানের কথাতে নাবিলার খারাপ লাগলো, যার জন্য ও মাথাটা নিচু করে ফেলল। ঈশান চলে আসতে গেলে তখন নাবিলা ওর একটা হাত ধরলো, সাথে সাথে ঈশান ওর দিকে তাকালো। নাবিলা ঈশানের হাতটা ছাড়ছিল না দেখে ঈশান জোর করে ছাড়িয়ে নিতে গেলে তখন নাবিলা বলতে লাগলো, এত রাগ দেখাচ্ছ কেন আমার উপর? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি? আর যদি অন্যায় করেও থাকি, তার জন্য তো মাফ চেয়েছি, সরি বলেছি। তাহলে তুমি এমন করে ইগনোর করতেছো কেন? আমাকে একটাবার কি মাফ করে দেওয়া যায় না? প্লিজ এরকম রাগ করে থেকো না। না না, অন্যায় আপনি করেননি। অন্যায় করেছে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করে। তাছাড়া অন্যায় বললে ভুল, এক হিসাবে ভালোই হয়েছে। অন্তত আমার ফ্রেন্ডের রিলেশনশিপটা হয়েছে। আর আমাদের মাঝে যে ফ্রেন্ডশিপ, সেটা? ওসব কথা থাক, আর কিছু বলার থাকলে বলুন, না হলে এসব কথা আর বলতে আসবে না। সামান্য বিষয়টা নিয়ে তুমি আমার উপর রাগ করে থাকবে আর এভাবে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিবে। তুমি আমাকে আপনি করে কেন বলছো? না, আপনি তো আমার থেকে সিনিয়র, আপনি করে বলাটাই বেটার মনে করি। তাছাড়া কি বললেন, ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিব? আপনি ফ্রেন্ডশিপটা করতে আসেননি, কোনো প্রয়োজন ভেবে আমার কাছে এসেছিলেন। তাই এখন তো প্রয়োজনটা শেষ, তাই আমি মনে করি না এই ফ্রেন্ডশিপটা আর কোনো মানে আছে কিংবা কোনো দরকার আছে। ফ্রেন্ডশিপ থাকা না থাকায় কিছু যায় আসে না। ঈশান, ঈশান জানে নাবিলা সরি বলবে আর ফ্রেন্ডশিপটা রাখার চেষ্টা করবে, কিন্তু ঈশান চায় না এরকম একটা ফ্রেন্ডশিপ যেটা শুধু প্রয়োজনের জন্যই করেছে। খারাপ লাগলো যে ফ্রেন্ডরাও প্রয়োজন ভেবে কাছে আসে। ওই ঘটনার পর ঈশান আর কলেজে যাচ্ছিল না, এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে আর স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা করেছে। ওদের সাথে সারাদিন আড্ডা দিয়েছে, বাসায় শুয়ে বসে থেকেছে। অন্যদিকে নাবিলা এক প্রকার পাগল হয়ে গেছে ওর সাথে কথা বলতে না পেরে, কিন্তু এখনও বুঝতে পারছে না ও ঈশানের প্রতি কতটা দুর্বল কিংবা ওকে কতটা ভালোবাসে। ও কিছু বুঝতেই পারছে না কি করবে বা ওর মনের ভিতরে কি চলছে, আর নিজের মনটাকেও বোঝাতে পারছে না। অন্যদিকে ঈশান রাতে যখন একা থাকে তখন বারবার মনে হয় নাবিলাকে কল করতে, আবার পরক্ষণে নিজেকে আটকে রাখে। এইটা ভেবে ফোন দেওয়া হয়ে ওঠে না যে নাবিলা ওকে প্রয়োজন ভেবে কাছে এসেছিল। এভাবেই 15টা দিন কেটে গেল। এরই মাঝে আকাশ আর তানিয়া রিলেশনটা অনেক দূর এগিয়ে গেছে। এরই মাঝে আকাশ ঈশানকে কলেজে না পেয়ে বারবার ওকে কল করেছে, ওর সাথে দেখা করেছে। ঈশান কোনো এক কারণ দেখি দূরে সরে যাওয়ার চেষ্টা করেছে। তারপর আকাশের আর তানিয়ার নতুন রিলেশন, তাই আকাশ তেমনভাবে ঈশানের খোঁজ খবর নিতে পায়নি, কিন্তু তানিয়া বেশ ভালোভাবে বুঝতে পেরেছে কোনো এক কারণে নাবিলা কষ্ট পাচ্ছে। প্রতিদিনের মতো আজকেও তানিয়া খেয়াল করছে নাবিলা কিছু একটা নিয়ে খুব করে ভাবছে, তাই তানিয়া বলতে লাগলো, আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তোর কি হয়েছে যার জন্য এইভাবে মন খারাপ করে আছিস? তোকে দেখে আমি বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে, যার জন্য এইভাবে চুপচাপ আছিস। সেদিন ধরে দেখছি আগের মতো হাসি নেই তোর মুখে, কথাও বলিস না। আর এইসব কৌতোকে একটা দিন যাবৎ কলেজে দেখছিও না, ওর সাথে তোর যোগাযোগ নেই, কথা হয় না। নাবিলা কিছুক্ষণ চুপ করে রইল, কি জবাব দেবে জানে না। তারপর বেশ কিছুক্ষণ তানিয়া জিজ্ঞেস করতেই নাবিলা ওকে সবটা বলল। সব শোনার পর তানিয়া বেশ রাগী কণ্ঠে বলল, আসলে না তুই একটা গাধি, নাহলে এসব কথাও কি কেউ বলে? হ্যাঁ, এমনিতেই কষ্ট পেয়েছে, তার উপর তুই এমনিতেই এই বিষয়টা ধামাচাপা দেওয়ার ছিল থাকতো, তাহলে তুই ওকে হুটহাট করে কেন এই কথা বলতে গেলি? আমি কি জানতাম ও এতটা বেশি কষ্ট পাবে আর আমাকে এইভাবে ইগনোর করবে?
আমার সাথে একটা যোগাযোগ পর্যন্ত রাখছে না। এত বেশি রাগ করে আছে যার জন্য একটু কথা পর্যন্ত বলে না আমার সাথে। কি করব বলো? তুই আর কি করবি? তুই তো একটা গাধি, যা করবি সব উল্টোপাল্টা করে ফেলবি। আচ্ছা এটা বলতো, তুই সবসময় মন খারাপ করে থাকিস কেন? তাহলে কি সত্যি আমার কথা মতো তুই প্রেমে পড়ে গেলি, ওকে ভালোবেসে ফেলেছিস? তুই এসব কি বলছিস? আমি ওকে ভালোবাসবো কেন? আর ও কি আমাকে ভালোবাসে নাকি যে আমি ওকে ভালোবাসতে যাব? তাছাড়া আমাদের মাঝে শুধু ফ্রেন্ডশিপ ছিল, তাহলে এটা কি করে সম্ভব? মন খারাপ করে আছিস, কষ্ট পাচ্ছিস, তারপরে ইগো ছাড়বি না, তাই না? এই ইগোই তোকে একদিন কষ্ট দিবে দেখিস। তাই বলে কি যাকে ভালোবাসিস তাকে নিজের করে নেওয়ার চেষ্টা কর। দেখ আমরা এখন কত হ্যাপি আছি, তাছাড়া ইগোকে পেছনে রেখে না হলে জীবনটা কখনোই সুখী হতে পারবি না। কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। একবার এই কথাটা বলে থাপড়ে তোর গালে দাঁত ফেলে দিব, কুত্তি কোথাকার। ভালোবাসে সেটা এখনো স্বীকার করবি না? তুই জানিস ও তোকে কতটা ভালোবাসে, যার জন্য এরকম কেয়ার করে? কিন্তু তুই কি করে বুঝলি? আর আমার তো মনে হয় ও ফ্রেন্ড ভেবে সবটা করে। হ্যাঁ কুত্তি, ফ্রেন্ড হলে মানুষ এমন করে কেয়ার করে, এমন ভালোবাসা দেখায়, তাই না? দেখ এখনো সময় আছে, নিজের ভালোবাসাটাকে আপন করে নি। আর তুই বুঝতে পারছিস না যে একটা ছেলে একটা মেয়ের ওপর এত বেশি কেয়ার তো ভালোবাসে, তার চোখে চোখ রেখে সবসময় তোর কথা বলে, কথাগুলো বলে এগুলো তোকে কেন বলে? ভালোবাসি বলি। তুই সেটা বুঝতে পারছিস না? এতটা কাছে এসে ওর ভেতরের কষ্ট পাচ্ছে, তুই কি ভালো আছিস ওর থেকে দূরে? না, ওর সাথে কথা না বলে, ওর সাথে দেখা না করে আমার তো খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বলতেও পারছি না। তাহলে বোঝা কেন হচ্ছে? আর এইটাই একটা ভালোবাসা, তুই বুঝতে পারছিস না? এটাই ভালোবাসাটা। তুই দূরে সরিয়ে দিলে অনেক কষ্টে থাকবি, অনেক বেশিই ক্ষতি হবে তোর। সারা জীবন এই কথাগুলো মনে থেকে যাবে না। ঈশানকে বলতে হবে নাকি? তুই না ওকে বলতে পারবি? আমার এখনো ভিতরে কনফিউশন কাজ করছে, আমি কাউকে ভালোবাসি নাকি ওকে ভালোবাসি না, আমি তো সেটাই বুঝতে পারছি না। তা বুঝতে পারবি কেন? তুই তো পড়াশোনাতে অষ্টরম্ভা, আর কেন নিজেরটা লাইফকে অষ্টরম্ভা করে রেখেছিস? শোন, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই ওর প্রতি কতটা দুর্বল। যেটা বলেছিস সেটা কর। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার আগে নিজের করে নে, তারপর যদি হারিয়ে যায় না বুঝতে পারবি কষ্ট কতটা। তাহলে আমি এখন কি করব? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু ওকে প্রপোজ করবে, তাছাড়া বাকিটা আমি দেখবো। আমি আকাশকে বলবো ঈশানকে কলেজে নিয়ে আসার জন্য, আর ও সবটা ব্যবস্থা করে ফেলবে। তুই শুধু ওকে প্রপোজ করার জন্য প্রিপারেশন নে। কিন্তু আমি একটা মেয়ে হয়ে কি করে ওকে প্রপোজ করব? আমার তো বেশ লজ্জা লাগবে। তাহলে কিভাবে কি করব বলো? আসলেই তুই একটা কুত্তি, নাহলে এভাবে কেউ লজ্জা পায়? আর শোন, এত লজ্জা পেতে হবে না। ভালোবাসলে ভালোবাসাটাকে নিজের করে নিতে হয়, তাই এত লজ্জা পাস না। যার জন্য পড়ে নিয়েছিস মানুষটাকে হারাতে না হয়। কিন্তু আমি আগে তো কখনো প্রপোজ করিনি, আর আমি একটা মেয়ে, তারপর আমার তো লজ্জা লাগবে। কি করে করব বুঝতে পারছি না। তোকে কিছু বলতে হবে না, তুই ভেবে দেখ তুই ওকে কতটা ভালোবাসিস, তাহলেই দেখবি সবটা হয়ে যাবে। আর বাকিটা আমি ব্যবস্থা করে নিব। নাবিলা ঈশানকে ভালোবাসার কথাটা যতবারই মনে করেছিল ততবারই ওর মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠছিল। সেদিন কলেজ শেষ হতেই তানি আকাশের সাথে দেখা করলে ওর বিষয়টা খুলে বলে তখন আকাশ বলতে লাগলো, ঠিক আছে, আমিও কিছুদিন যাবৎ দেখেছি কলেজে আসছে না, কিন্তু তোমার বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে আমি ওর বিষয়টা মাথা থেকে বের করে দিয়েছিলাম। আজকে তুমি এই বিষয়টা বলে আমাকে অনেক ভালো কাজ করেছো। দেখো আকাশ, দেখো ওরা আমাদের রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, আমাদের দুজনকে এক হতে সাহায্য করছে, তাহলে তুমি এই বিষয়টা তুলছো কেন? তোমার এটা মনে রাখা উচিত ছিল। তারপর ওরা দুজন দুজনকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, তাহলে ফ্রেন্ড হয়ে আমরা কি করে ফ্রেন্ডশিপটা না করে দিয়ে থাকতে পারি বলো তো? কিন্তু প্রিন্সিপাল স্যার যদি এগুলো জানতে পারে তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তার উপর যদি এই নাবিলা রাজি না থাকে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। তখন কি হবে বলো? সব সময় এত নেগেটিভ চিন্তা কেন? হ্যাঁ, করো না তো। তোমার কাজই হচ্ছে নেগেটিভ চিন্তা করা। আমি কি নাবিলাকে জিজ্ঞেস করিনি ও ঈশানকে অনেক বেশি ভালোবাসে, যার জন্য এরকম কষ্ট পাচ্ছে। তোমার কি মনে হয় ঈশান ওকে ভালোবাসে না? শোনো, ঈশান সেদিন নাবিলার ঠোঁটে অনিচ্ছাকৃতভাবেই কিস করেছিল ঠিক, কিন্তু সেদিন থেকেই ওকে ভালোবাসে। ওর সাথে ফ্রেন্ডশিপ না হলেও ঈশান যে কোনো দিন ওকে প্রপোজ করতো।
তাহলে আর কি, সবটা তো হয়েই গেল। এখন আর এগুলো বাঁধে রেখে লাভ নেই। তুমি কালকে যে করে হোক ঈশানকে কলেজে নিয়ে আসবে। আর প্রপোজ করার বিষয়টা, নাবিলা কি প্রপোজ করতে পারবে ঈশানকে, নাকি ভয় হাত পা কাঁপবে আবার মতো? সেটা আমি বুঝবো, তোমাকে যেটা বলেছি সেটা করো। তো আকাশ ভাবতে লাগলো, বন্ধুর রিলেশনটা করিয়ে দিতে পারলে ওর প্রতি যতটা কৃতজ্ঞতা আছে সবটা শেষ হয়ে যাবে। ও সেদিন বিকেলের দিকে ঈশানের বাসায় গেল, গিয়ে দেখে ও বিছানায় বসে আছে। তখন আকাশ ওকে কলেজে যাওয়ার কথা বলতে লাগলো। তুই এত কলেজে যাওয়া নিয়ে দিয়ে মরছিস কেন? কলেজে কি এমন আছে যার জন্য কলেজে যেতেই হবে? কলেজে যাই থাক না থাক, তোর ভালোবাসার মানুষটা আছে, আর আমরা তোর ফ্রেন্ডগুলো আছি। দেখে সব উল্টাপাল্টা কথা বলবি না। আমি কাউকে ভালোবাসি না, আর কেউ আমাকে ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই কাউকে ভালোবাসিস না, তোকে কেউ ভালোবাসে না, কিন্তু একটা কথা কি বলতো, তুই কলেজে না গেলে আমাদের আড্ডাটা বেশ জমে না। আর এভাবে কতদিন বাসায় বসে থাকবি? সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হয় বল? এই তো নাবিলা তোকে কাপুরুষ ভাববে, তাই কলেজে যাওয়া শুরু কর, দেখিস ভালো লাগবে। আর তাছাড়া তুই নাবিলার সাথে রিলেশন না করলে অন্য কোনো মেয়ে তো আছে, তানিয়ার ফ্রেন্ড আছে না, ওদের কারোর সাথে লাগিয়ে দিব, তাহলে তো হবে। শোন, আমার এগুলো করার কোনো ইচ্ছা নেই, তাই এগুলো নিয়ে কথা বলিস না প্লিজ। আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, না বলি, কিন্তু কালকে থেকে কলেজ যাবি। যদি না যাস আমি কিন্তু অনেক কষ্ট পাবো, আর আমি জানি তুই আমাকে অন্তত কষ্ট দিবি না। কি পাগলামি করছিস? রিলেশনটা তোর হয়েছে, গার্লফ্রেন্ড তোর, কিন্তু আমার তো নেই। তাহলে আমাকে কেন যেতে হবে? তোর নেই ঠিক আছে, তার জন্য তো আমাদের সম্পর্ক রয়েছে। তাহলে তুই এভাবে মন খারাপ করে থাকলে হয়? আমার বেস্ট ফ্রেন্ড এভাবে কষ্ট পেলে আমার কি খারাপ লাগবে না বল? তাই আর একটা বার এসব কথা বলবি না, তোকে যেতে বলেছি, তুই যাবি। তো আকাশ ঈশানকে রাজি করিয়ে তারপর বাসায় থেকে গেল, আর সুইটিকে বলে গেল যেন কালকে ঈশানকে হিরো সাজিয়ে কলেজে পাঠিয়ে দেয়। তো পরের দিন সুইটিও যথারীতি ঈশানকে ঘুম থেকে ডেকে তুলে আর তাড়াতাড়ি কলেজে পাঠিয়ে দিল। ঈশান ভাবতে পারছিল না সুইটি এমন কেন করছে। ঈশান জানতো না কলেজে ওর জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ঈশান আসতেই দেখলো ওর ফ্রেন্ডগুলো বসে আছে। তখন আকাশ ওকে নিয়ে কলেজের পেছন দিকটাই আসলো। সেদিন যে জায়গাটাতে তানিয়া দাঁড়িয়েছিল আজকেও ঠিক সেই জায়গায় নিয়ে আসলো। দূরে কেউ একজন আসলো। তারপর ঈশান আসতেই খেয়াল করলো দূরে কেউ একজন উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক হয়ে আকাশের দিকে তাকাতেই আকাশ বলতে লাগলো, ঈশান, এত অবাক হওয়ার কিছু নেই, গিয়ে দেখ মেয়েটাকে, তোকে যেন কি বলতে চায়, আর বলছিল কি জরুরি কথা আছে। প্লিজ সিনক্রেট না করে ওর কাছে গিয়ে একটু কথা বল। যদি না যাস তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আরে ভাই, মেয়েটাকে সেটা তো বল। সেটা না করে এভাবে জোর জবরদস্তি করছিস। কে আগে সেটা বল, তারপর দেখি যাওয়া যায় কিনা। তুই সবসময় এত কথা বলিস কেন? আমি যেতে বলেছি মানে তুই যাবি, আর সব কথা বলে দিতে হবে কেন? তোকে বলছি তুই যাবি। আকাশ ঈশানকে জোর জবরদস্তি করে ওইখানটায় পাঠিয়ে দিল। ঈশান যতটাই এগিয়ে আসছিল ওর বুকের ভেতর ততটাই হার্টবিটটা বেড়ে যাচ্ছিল। ঈশান প্রায় 1 মিনিট ধরে হেঁটে তারপর মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, কে আপনি, আর কি জন্য ডেকেছেন আমাকে এখানে? ঈশান কথা শেষ করতে পারলো না, তার আগে মেয়েটা ওর দিকে ঘুরলো। আর যাকে দেখলো তাকে দেখার জন্য ঈশান কখনো কল্পনাও করতে পারেনি, কারণ এটা আর কেউ নয়, নাবিলাকে দেখতে আজ অসম্ভব সুন্দর লাগছে। তার উপর ঈশানের মনের মতো করে সেজে এসেছে। নাবিলা শাড়িটা এত সুন্দর করে পরেছে, একদম ওকে বউ বউ লাগছে। ঈশান ওকে দেখেই বলল, নাবিলা তুমি? কেন? আমাকে ছাড়া অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না মানে আসলে আমি ভেবেছিলাম অন্য কেউ হবে, কিন্তু তুমি এখানে। আর কি জন্য ডেকেছো? ঈশান কথাটা শেষ করতে পারল না, তার আগে নাবিলা একটু মুচকি এসে কয়েক পা পিছিয়ে গিয়ে একটা ফুল ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল, জানি না ভালোবাসায় কথাগুলো কিভাবে বলতে হয় আর কিভাবে ভালোবাসতে হয়, তবে তোমার প্রতি সেদিন থেকেই একটা দুর্বলতা কাজ করেছে। যেদিন তোমার ঠোঁটে আমার ঠোঁট জোড়া স্পর্শ করেছিল, ভুলবশত রেসপন্স করে ফেলেছিলাম। সেদিন থেকে তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি।
জানি না কবে ভাবতে ভাবতে মনের গহীনে জায়গা দিয়ে ফেলেছি আর ভালোবাসার সৃষ্টি হয়েছে, কিন্তু বুঝতে পারছিলাম না কতটা বেশি ভালোবাসি। তারপর তোমার পাল্টে যাওয়াতে, বদলে যাওয়াতে আর আমাকে ছেড়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করাতে বুঝতে পেরেছি তুমি আমার লাইফে কতটা জুড়ে ছিলে। ভালোবাসি তোমাকে সকালে, ভালোবাসি তোমাকে সন্ধ্যাতে, ভালোবাসি তোমাকে গভীর রাতে, ভালোবাসি তোমাকে মনের অন্তরালের অন্তস্থ থেকে। পেতে চাই তোমাকে সারা জীবন পাশে। ধরবে কি আমার হাতটি প্রিয়, যতদিন এ দেহে আছে প্রাণ। সারা জীবন বুকের ভেতরে আগলে রাখবো, রাখবো তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে। তোমাকে ভালোবেসে সারা জীবন পার করে দিব। ভালোবেসে তোমার সাথে কাটাতে চাই সারা জীবন, থাকতে চাই তোমারই পাশে। রাখবে কি তোমার এই বুকে আমাকে, বাসবে কি ভালো তোমার মতো করে। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। নাবিলার মুখে এমন কথা শুনে ঈশান অবাক হয়ে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ঈশান যখন কথা বলছিল না, তখন নাবিলা একটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, ঈশান, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি যে আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার জন্য কষ্ট পাচ্ছ, সেটাও জানি। তাই আমি বিষয়টাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, দুজনের কষ্টটাকে দূর করে দিতে চাই। ওই জন্যই তোমাকে ভালোবাসার কথাগুলো বলে দিয়েছি। এখন যদি তুমি আমাকে ফিরিয়ে দাও কিংবা রিজেক্ট করে দাও, তাহলে সারা জীবন আমি কষ্ট পাবো, যেটা কখনো জীবনে পাইনি। তাই প্লিজ আমাকে আজকে অন্তত ফিরিয়ে দিও না। আমি জানি ফ্রেন্ডশিপটা তুমি ভেঙে দিয়েছো এই কারণেই। তুমি আমাকে ভালোবাসাতে আমার এই সামান্য কষ্টটুকুতে তোমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। নাবিলার এরকম ধারা কথাতে ঈশানের অনেক মনে হতে লাগলো যে নাবিলা আবার কোনো উদ্দেশ্য নিয়ে ওকে এরকমভাবে প্রপোজ করলো না তো। তাই ঈশান আশেপাশে তাকালো। তখন নাবিলা বলতে লাগলো, কি দেখছো অমন করে? আর আমাকে ওঠাবে না, একবার বুকে জড়িয়ে ধরবে না, ভালোবাসবে না তুমি আমাকে? তোমার এরকম কথাতে আমার কিন্তু অবাক লাগছে, আবার ভয়ও লাগছে। এটা ভেবে যে তুমি আমার সাথে কোনো মজা করছো না তো। দেখো, এসব প্রেম ভালোবাসা নিয়ে অন্তত এরকম মজাটা করো না, যেটা আমি সহ্য করতে পারবো না। ঈশানের এমন ধারা কথাতে নাবিলার চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ও উঠে দাঁড়ালো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, তুমি আমাকে এত বাজে ভাবো আমি ভাবতে পারিনি। তুমি আমাকে এত বেশি স্বার্থপর ভাববে। মানছি আমি এখন ভুল করেছি, কিন্তু বলো, ভুলটা না করলে ওদের রিলেশনটা হতো আর যেইভাবেই হোক। আমি তো তোমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছিলাম, তারপর তোমাকে নিয়ে ভাবতে ভাবতে এখন ভালোবাসি। তাহলে তুমি আমার ভালোবাসাটা একসেপ্ট করবে না, এমন করে দূরে সরিয়ে দিবে আমাকে? বলো। ভয় লাগে তোমার সাথে কোনো কথা বলতে। যদি আবার কোনো প্রয়োজনে কিংবা কোনো কারণে আমার কাছে এসে থাকো আর আজকে সরাসরি প্রপোজ করে দিচ্ছ, প্রেম ভালোবাসা নিয়ে অন্তত এরকম নাটকটা করো না, সেটা আমি সহ্য করতে পারবো না। আর যদি ভুলেও আমাকে ধোকা দিয়ে দাও না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কাউকে পাবে না। তাই প্লিজ অন্তত এই নাটকটা আমার সাথে করো না, যেটা আমি সহ্য করতে পারবো না। হয়তো তুমি আমাকে ধোকা দিলে কিংবা এরপর যদি বলো যে আমার সাথে টাইম পাস করার জন্য এমনটা করেছো, তাহলে আমি হয়তো সেটা সহ্য করতে না পেরে সত্যিই মরে যাব। ঈশানের এমন ধারা কথাতে নাবিলা অনেকটা ভয় পেয়ে গেল। তারপর আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে ওকে জড়িয়ে ধরতে গেলে ঈশান পিছিয়ে গেল আর বলতে লাগলো, ব্যাস, এখন কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলো না যে তুমি আমাকে ভালোবাসো। অন্তত এইটা আমি বিশ্বাস করব না। নাবিলা থেকে কিছুটা দূরে আড়ালে তানিয়া দাঁড়িয়েছিল। ওদের বিষয়টা বুঝতে পেরে তানিয়া বেরিয়ে আসলো। আর এবার তানিয়াকে এগিয়ে আসতে দেখে আকাশও এগিয়ে আসলো। আর তখনই নাবিলা বলল, ঈশান প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। থাকতে পারবো না তোমাকে ছাড়া। অন্যায় করেছি সেদিন ওরকম একটা কাজ করে, তার জন্য শাস্তি দাও। তারপরও আমাকে ভালোবাসো, সেটা অস্বীকার করো না। আমি বুঝতে পারছি তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু দেখো এটাই সত্যি। তোমার অনুপস্থিতিতে, তোমার এমন করে এড়িয়ে যাওয়াতে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার জন্য কতটা কষ্ট পাচ্ছ। প্লিজ আমাকে এমন করে ইগনোর করে কষ্টটা দিও না, সেটা সহ্য করতে পারছি না। না না, আমি কাউকে
ভালো টালোবাসি না, আমার দ্বারা পসিবল না তোমাকে ভালোবাসা। তুমি কত বড় লোকের মেয়ে, তার উপর আমার থেকে সিনিয়র। তুমি একজন প্রিন্সিপালের মেয়ে, তুমি কিছুতেই এরকম সামান্য একটা ছেলের সাথে রিলেশন করতে পারো না। আমি তোমাকে ইগনোর করতেছি আর এভাবে দূরে সরিয়ে দিয়েছি বলেই তুমি হয়তো এমন করে আমার কাছে আসতে চাইছো, আর চাইছো যেন আমি তোমার কাছে আসি। দেখো, এমন কিছু করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, আর তুমি আমাকে ভালোবাসো না। তুমি শুধু শুধু নাটক করছো। কি করলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি? প্লিজ আমাকে এমন করে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। তুমিও তো আমাকে ভালোবাসো, বলো থাকতে পারবে আমাকে ছাড়া? আমি তো জানি পারবে না, তাহলে কেন এমন করে কষ্ট দিচ্ছ? কষ্ট খালি তুমি পাচ্ছ, আমি কি পাচ্ছি না? তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি। তুমি বুঝতে পারোনি ওই কথাগুলো বলার পর আমি কতটা কষ্ট পাবো। অন্তত এইটুকু তো নিজের মনে রাখতে পারতে যে প্রয়োজনের জন্য তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করছো। এবার তানি আকাশ দুজনেই বুঝতে পারলো ঈশান এত সহজে রাজি হবে না কিংবা ওকে মেনে নেবে না, তাই বলতে লাগলো, ভাইয়া প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না। দেখেনও বুঝতে পারিনি, তাছাড়াও একটু রাগি টাইপের আর কেমন সবসময় ভিতরে ইগো কাজ করে, আর আপনাকে ভালোবাসি সেটাও বুঝতে পারছিল না। কালকে যখন আমি ওকে বললাম তখনও বুঝতে পেরেছে আপনাকে সত্যিই ভালোবাসে। ও একটা দোটানার মধ্যে ছিল, আপনাকে বলতে পারছিল না আর বুঝতেও পারছিল না। তোমার ফ্রেন্ড এখনো বুঝতে পারছে না যে ও কত বড় ভুল করছে। প্লিজ এরকম মিসবিহেভ করিস না, আমার কথাটা একটু শোন। তুই বুঝতে পারছিস না যে নাবিলা তোকে সত্যি ভালোবাসে? তুই কেন বুঝতে চাইছিস না? ওই সামান্য ভুলটার জন্য তুই ওকে বিশ্বাস করতে পারছিস না, তাই তো? তোরা না ভালো বন্ধু ছিলে, আমাদের থেকেও ভালো ফ্রেন্ডশিপ তোদের মাঝে ছিল। তাহলে বোঝাপড়াটা কোথায় গেল? সামান্য একটা কারণে তুই এভাবে মেয়েটাকে কষ্ট দিবি? আকাশের কথাতে ঈশান মাথা নিচু করে রইল, আর নাবিলা কান্না করেই যাচ্ছে। এবার তানিয়া নাবিলাকে এগিয়ে যেতে ইশারা করলে নাবিলা এসে ঈশানের মুখের দুপাশে হাত রাখলো আর বলতে লাগলো, কষ্ট দিতে পারবে তুমি আমাকে? তুমি জানো না আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি একটু রাগী। তুমি আমাকে ভালোবেসে দেখো, আমার সব রাগ অভিমান দূরে চলে যাবে। তুমি একটাবার আমাকে বুকে জড়িয়ে নাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। তারপরও এমন করে কষ্ট দিও না। তুমি জানো না তোমার কষ্ট দেওয়াটা আমি মেনে নিতে পারি না। এই একটা মাস আমি কতটা কষ্ট পেয়েছি জানো? তোমার ইগনোরে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি তুমি আমাকে আমার থেকে বেশি ভালোবাসো। আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? আচ্ছা, আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? আমি সব করতে রাজি। বিয়ে করতে হবে তোমাকে, বলো, আমি সেটাও করে নিব। তারপরও আমি শুধু তোমাকে চাই। দেখো, তুমি এগুলো মন থেকে বলছো না, কিন্তু যখন দেখবে যে তোমার আব্বু কিংবা আমাদের ফ্যামিলি এগুলো মেনে নিচ্ছে না, তখন তুমি আমার থেকে ঠিকই দূরে সরে যাবে। তোমার আব্বু অনেক রাগী মানুষ, উনি কখনোই আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাই ভালো নয় কি আমরা দূরে সরে যাই, তাতে কেউই কষ্ট পাবে না। তুই বলছিস এসব কথা? আমার বিশ্বাসই হচ্ছে না তুই এরকম কথা বলছিস। দেখ, তুই তো চাইতি নাবিলার সাথে সম্পর্কে জড়াতে, আর এখন দুজনকে ভালোবাসিস। তাহলে কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? ভালো থাকতে পারবে ওকে ছাড়া? না, পারবো না। হয়তো কষ্ট হবে, কিন্তু থাকতে হবে। ভালোবাসা ছাড়াও কিন্তু মানুষ বাঁচে, কিন্তু যখন ও আমাকে দূরে সরিয়ে দিয়ে দিবে, ও ভালো থাকতে না পেরে ঠিক আমার থেকে চলে যাবে, তখন কি হবে বলো? আমি তো এখনো বেকার বাবার ঘাড়ে বসে খাই। ও এত বড় লোকের মেয়ে, ও যেভাবে স্বাধীনভাবে বড় হয়েছে সেভাবে তো আমার ঘরে গিয়ে থাকতে পারবে না। আর পারবে ওর আব্বু আম্মুকে বোঝাতে, কেউ ওর সাথে আমার সম্পর্কটা মেনে নেবে না। তার থেকে আগেই ভালো নয় নাকি দূরে সরে যাওয়ার? ঈশানের কথাতে নাবিলার বুঝতে বাকি রইল না যে ওর আব্বুর কথাটা ভেবে ঈশান দূরে সরে যেতে চাইছে। নাবিলা বুঝতে পারছে ঈশান ওকে ভালোবাসে, তাই দেরি না করে ওকে জড়িয়ে ধরল। তারপর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। নাবিলা কান্না করে ঈশানের শার্টটা ভিজিয়ে দিচ্ছে, নাকের জলে চোখের জলে। আকাশকে ইশারায় ঈশান বলল ওকে মেনে নিতে।
আকাশ ইশারায় ঈশানকে বলল ওকে মেনে নিতে, আর ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তখন তানিয়া বলতে লাগলো, ভাইয়া, ভবিষ্যতে কি হবে সেটা ভেবে যদি আপনি এখন আপনার ভালোবাসার মানুষটাকে এমন করে দূরে সরিয়ে দেন, তাহলে না ভালো থাকতে পারবেন আপনি, আর না ভালো থাকতে পারবে ও। প্লিজ ওকে মেনে নেন, আর প্রিন্সিপাল স্যারকে বোঝানোর দায়িত্ব আমাদের। ব্যাপারটা তোমাদের কাছে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তারপর দেখা যাবে পরবর্তীতে আমাকে কষ্ট পেতে হবে। সেটা কি খুব ভালো হবে বলো? পরে কি হবে ভেবে এখনই কষ্ট পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমরা এখনই গিয়ে বলবো তাদের কথা। তুই তারপরও মেয়েটাকে আর কষ্ট দিস না। নাবিলা বারবার হেসকে তুলে কান্না করে। ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতে ও ফোপাতে ফোপাতে বলল, তুমি ভয় পাচ্ছ এটা ভেবে যে আব্বু আমাদের মেনে নেবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে আজকেই বোঝাবো। তুমি একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে দেখো আমি সবটা ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, বললাম তোমাকে ভালোবাসি। তারপর তুমি কি করবে বলো? পারবে বিয়ে করে আমার সাথে থাকতে? আর তোমার যতটা ইগো, যতটা রাগ, এগুলোতে থাকলে তুমি আমার সাথে থাকতে পারবে না। তুমি সবসময় রাগ অভিমান দেখাও, যেটা আমাদের মাঝে লেগেই থাকবে। তুমি এই বিষয়টার জন্য আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? এখন তো রাগটা আমি করিনি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। তারপর যখন দেখবে আমার সাথে তুমি থাকতে পারতেছো না, আমরা তো তোমাদের মতো অতটা বড়লোক নই। আমাকে একটু হ্যাপি রাখার জন্য তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে পারবে তো? আমি তোমার বুকে ঘুম পাড়িয়ে দিতে পারবে তো? আর তোমার বুকে ঘুম পাড়িয়ে দিতে পারবে তো? তুমি তো আমাকে ভালোবাসো। তুমি দুবেলা খেলে আমাকে তো অন্তত একবেলা খাইয়ে রাখতে পারবে, তাতেই আমার হবে। তারপরও যদি বিশ্বাস না হয় বলো, আমি তোমাকে আজকেই বিয়ে করে নিব। ঈশান ভাবছে নাবিলাকে এখন কি বলবে। তাছাড়া নাবিলার আব্বু অনেকটা রাগী মানুষ। ঈশানের রিলেশন শুরু হওয়ার আগে কিংবা ওকে ভালো লাগার আগে এমন কথা বলেনি, কিন্তু এই কয়েকটা দিনে সেটা বুঝতে পেরেছে। তারপর নাবিলার আব্বু ঈশানকে কয়েকবার ওয়ার্নিং দিয়েছিল, যেটা ও কাউকে বলেনি। কিন্তু ভালোবাসাটা হয়ে গেছে, তাই দূরে থাকাটা এখন সম্ভব না। অন্যদিকে নাবিলা বুঝতে পারছে ঈশান ভয় পাচ্ছে ওকে ছেড়ে দূরে চলে যাবে, তাই বুঝতে পেরে নাবিলা ওকে ছাড়িয়ে নিল। তারপর চোখের পানিগুলো মুছে দিয়ে ওর কপালে একটা কিস দিয়ে বলতে লাগলো, তুমি প্রমাণ চাও তো আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, আমি আজকে প্রমাণ করে দিব। তুমি তো আমাকে হারানোর ভয়ে আছো, এই ভয়টা তোমার আর কিছুক্ষণ পর থাকবে না, দেখো। কি করতে চাইছো কি তুমি? নাবিলা ঈশানের কোনো কথা না শুনে ওর হাত ধরলো। তারপর টানতে টানতে কলেজের ক্যাম্পাসের দিকে নিয়ে যেতে লাগলো। ওরা কলেজের দিকে যতই এগোচ্ছে ঈশানের ভয়টা বেড়ে চলেছে। নাবিলা যতই এগিয়ে যাচ্ছে ঈশান ওকে ততই বারণ করছে, আর নাবিলা বলছে, তুমি ভয় পাও তো আমাকে হারিয়ে ফেলার? ঠিক আছে, দেখো আজকের পর আর এই ভয়টা কাজ করবে না। আমার সাথে আসো, দেখো সব ঠিক হয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। এইভাবে টানাটানি করছো কেন? কলেজের সবাই বুঝতে পারলে তোমার আব্বুর কানে বিষয়টা যেতে সময় লাগবে না। তুমি আমাকে ভালোবাসো, ভয় পাও, আর তাছাড়া আজ হোক বা কাল হোক আব্বু সবটা এমনিতেই জানতে পারবে। তাহলে এখন জানিয়ে দিলে সমস্যা কোথায়? ঈশান কথার মানে বুঝতে পারলো না। নাবিলা টানতে টানতে ঈশানকে প্রিন্সিপালের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। ঈশানের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ও বারবার ওকে জিজ্ঞেস করছিল ওদিকে কোথায় নিয়ে যাচ্ছে। নাবিলা কোনো কথা না শুনে ঈশানকে জোরপূর্বক প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। কয়েকজন সেখানে ওর আব্বুর সাথে কথা বলছে। নাবিলা প্রিন্সিপাল অর্থাৎ আব্বুর সামনে গিয়ে ঈশানকে নিয়ে দাঁড় করাতেই তখন প্রিন্সিপাল ওদের দিকে তাকালো। আর নাবিলা ঈশানের পাশে দাঁড়িয়ে ওর একটা হাত জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, তুমি এই ছেলেটাকে নিয়ে আমার সাথে সন্দেহ করেছিলে না? হ্যাঁ, তোমার সন্দেহটাই ঠিক। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আজকে আমার রিলেশনটা শুরু হয়েছে। তুমি বলেছিলে না যেন তোমার সম্মানটা নষ্ট হয়, আমি এমন কিছু না করি। দেখো আমি তেমন কিছু করিনি। আজকে আমি ওকে প্রপোজ করেছি, আমি নিজের থেকে ওকে বেশি ভালোবাসি। ও আমাকে পছন্দ করে, সেটা শুধু তোমার জন্যই বলেনি।
ঈশানের হাত পা কাঁপতে শুরু করেছে আর ঠান্ডা হয়ে আসছে। ঈশান কিছু বলতে পারছে না। কথাগুলো বলতেই প্রিন্সিপাল রাগী চোখে ওদের দুজনের দিকে তাকালো। নাবিলার আপু রাগী চোখে দেখে ঈশানের প্যান্টে হিসু করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেল। ও কিছু বলে উঠতে পারল না। নাবিলা কথাগুলো বলে শেষ করার আগে ঈশানের মাথার মধ্যে একটা চক্কর দিল। তারপর ওর আর কিছুই মনে নেই। তারপর যখন চোখ খুলল তখন বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলো। এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলো ও হসপিটালের বেডে শুয়ে আছে। মনে হচ্ছে বুকের উপর কিছু একটা আছে আর কেউ একজন নাক টানছে। তারপর পাশে সুইটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান ওকে ইশারা করলো আর সাথে সাথে সুইটি বলতে লাগলো, ভাবি দেখো, ভাইয়ের জ্ঞান ফিরেছে, তুমি আর কান্না করো না প্লিজ। সুইটির এমন ধারা কথাতে ঈশান ওর বুকের দিকে তাকাতেই বুঝতে পারল যে শুয়ে আছে সে আর কেউ না, নাবিলা। নাবিলা তাড়াহুড়ো করে উঠে বসে। তারপর ঈশানের মুখের পাশে হাত রাখলো ও উঠে বসার চেষ্টা করলে নাবিলা ওকে সাহায্য করলো। তখন নাবিলা বলতে লাগলো, এই তুমি এমন করে জ্ঞান হারালে কেন? কি হয়েছে তোমার? খুব খারাপ লাগছে? আমাকে বলো। দেখো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, প্লিজ তুমি ভয় পেও না। এর মাঝে ঈশান আর নাবিলার আব্বু আম্মু কেবিনে ঢুকলো আর ওদের ফ্রেন্ডগুলো আসলো। ঈশান মাথার একপাশে হাত রেখে বলতে লাগলো, আমি এখানে কেন আর তুমি কান্না করছো কেন? তাহলে কি করবে? তুমি যেমন করে জ্ঞান হারিয়ে ফেললে তাতে আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর ডক্টর তোমার সব টেস্ট করে বলল তুমি ঠিক আছো। ভয় আর টেনশনের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছো। কি হয়েছে তোমার? তুমি আব্বুর চোখের দিকে তাকিয়ে এরকম ভয় পেয়ে গিয়েছিলে কেন? কি হয়েছে বলো জান। তোমার আব্বু যে রাগী তাতে আমি মনে করেছিলাম আমাদের মেনে নেবে না। আচ্ছা, তুমি যে এখানে আছো তোমার আব্বু কিছু বলেনি? তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেনি? নাবিলা ঈশানের কথাতে ওর বুকে খিলঘুষি মারতে লাগলো। ঈশান জানে না ওকে কি করে শান্ত করবে। এরই মাঝে নাবিলার আব্বু অর্থাৎ প্রিন্সিপাল একটা মুচকি হাসি দিয়ে বলল, ঈশান, তুমি আমাকে কি ভাবো জানি না, তবে আমার মেয়ের সুখটাই আমার কাছে অনেক বড়। আমি তো দেখছিলাম আমার মেয়ের কতটা সাহস, যাকে ভালোবাসে তাকে প্রপোজ করে তার হাত ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওই জন্যই আমি অবাক হয়েছিলাম। কিন্তু তুমি আমার চোখের দিকে তাকিয়ে ভয়ে জ্ঞান হারিয়ে ফেললে। সত্যি অনেক বেশি ভয় পেয়ে গেছিলে না? স্যার, আপনি যেমন করে তাকিয়েছিলেন তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে মেনে নেবেন না, রাগ করবেন, ওই জন্যই তো এরকম করে মাথাটা চক্কর দিয়ে উঠলো। পাগল ছেলের কথা শোনো, আমি তোমাদের উপর কোনো রাগ অভিমান করিনি। আমি জানি ভালোবাসা না পাওয়ার কষ্টটা কতটুকু। আমি যদি এখন আমার মেয়েটাকে তোমার থেকে দূরে রাখি, হয়তো ওকে আটকে রাখতে পারবো, কিন্তু ওর মনটাকে আটকে রাখতে পারবো না। জোরপূর্বক ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে সেখানে হয়তো সংসার করে যাবে, কিন্তু সারা জীবন তোমাকে না পাওয়ার কষ্টটা মনে রেখে যাবে আর আমাকে দোষারোপ করবে। তাই আমি এমন কিছু করতে চাই না। আর তোমাকে আমি যখন বারণ করছিলাম তখন আমি তোমার উপর নজর রেখেছিলাম। তোমার ফ্যামিলি কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড কি, আমি সবটা জানি, তাই আমার কোনো আপত্তি নেই। কিন্তু আব্বু আম্মু? আব্বু আম্মু সবটা শুনেছে, ওরা রাজি আছে, তুমি ভয় পেও না তো। এখন আমাকে একটু জড়িয়ে ধরো। দেখো, আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম তুমি এমন করে অজ্ঞান হয়ে যাওয়াতে। কি বলো, সবাই এখানে আছে আর তুমি কি সব বলছো? লজ্জা শরমের মাথায় কি খেয়ে ফেলেছো নাকি? 2 দিন পর বিয়ে করব, তাহলে লজ্জা শরমকে রেখে কি হবে? আর তুমি ভয় পাইতেছো কেন? ওরা কিছু বলবে না। আব্বু আম্মু তোমরা বলো না ওকে, তোমরা কিছু বলবে না। আর 2 দিন পর নানা তোমাদের ছেলে যতটা ফাজিল দেখা গেছে আমাকে আবার কষ্ট দিবে। তোমরা এখনই কাজই রাখো, আমি হসপিটালে বিয়েটা করব, তারপর বাসায় ফিরবো। লে হালুয়া, তাহলে হয়েছে। আকাশের কথাতে নাবিলা ওর দিকে রাগী চোখে তাকাতে আকাশ সাইড কেটে বেরিয়ে গেল। মামনি, মামনি আমার একমাত্র ছেলে, তার উপর
তুমি তোমার আব্বুর একমাত্র মেয়ে, এভাবে হঠাৎ করে হসপিটালে দিয়ে দিলে সবাই কি ভাববে? তাছাড়া লোক জানাজানির একটা ব্যাপার আছে, কত আত্মীয় স্বজন তারা মুখিয়ে আছে ছেলের বিয়ে করার জন্য। তারপর তুমি একমাত্র মেয়ে, সেটা ধুমধাম না দিলে কেমন হবে বলো? আব্বু, তোমার ছেলে আমাকে কষ্ট দিবে, আমি সেটা খুব ভালো করেই জানি। তোমরা এখনই আমাদের বিয়ে দিয়ে দিবে, পরে না হয় অনুষ্ঠানটা করে নিও, তাহলেই তো হবে। আর এখন আমাদের বিয়েটা দিয়ে দাও প্লিজ। কেউ নাবিলাকে কিছু বোঝানোর আগেই নাবিলা কান্না করতে লাগলো। ঈশান আর কোনো উপায় না পেয়ে ওকে বুকে জড়িয়ে ধরলো। এরই মাঝে আকাশ কাজী নিয়ে আসলো। তারপর আর কি, জোর জবরদস্তি করে নাবিলার পাগলামি আর কান্না কাটিতে হসপিটালে বিয়েটা করতে হলো। বিয়েটা শেষ হলে নাবিলা সবাইকে বলতে লাগলো, বিয়ে দেখা হয়েছে, এখন তোমরা আসতে পারো। আমি আমার জানুর কাছে থাকবো, যাও এখান থেকে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা খারাপ হয়েছে? কি সব আজে বাজে কথা বলছো? হসপিটালে কেউ এরকম করে থাকে নাকি? ডাক্তারগুলো তো পাগল বলবে। আমরা বাসায় যাব এখন, তারপর বাসায় যা হবার হবে। আমার ইচ্ছে আছে হসপিটালে বাসর করার, তাই করব। এখন আরো কিছু দেখবে নাকি শুনবে? তোমাদের এখান থেকে যেতে বলেছি না, যাও। নাবিলার এমন ধারা কথাতে সবার চোখে মুখে হাত দিয়ে হাসতে হাসতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ঈশান ওর দিকে অবাক হয়ে তাকাতেই আকাশ ঈশানকে অল দ্য বেস্ট বলে তারপর দরজাটা আটকে দিল। তখন নাবিলা ওর মুখের দুপাশে হাত দিতেই ঈশান রাগী চোখে তাকালো। তখন নাবিলা বলতে লাগলো, কি হয়েছে? এভাবে রাগ দেখাচ্ছ কেন? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? ন্যূনতম কমন সেন্সও কি নেই? আব্বু আম্মুর সামনে কি করে কথা বলতে হয় জানো না? ওদের এই কথা না বললে ওরা এখান থেকে যেত না। ওরা ভাবছে তুমি অসুস্থ, কিন্তু তুমি আমাকে কতবার আদর করতে পারবে তার ঠিক নেই। এই জন্য ওদেরকে এখান থেকে পাঠিয়ে দিলাম। এখন আমরা রোম্যান্স করব, এই জন্য। তাই বলে হসপিটালে? হোয়াট দ্য কথা? হোয়াট দ্য কথা নাকি ওয়াই দ্য কথা? দাঁড়াও দেখাচ্ছি। নাবিলা কথাটা বলি ঈশানকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। তারপর ওর বুকের উপর উঠে ওর ঠোঁটের দিকে ঝুঁকে ওদের চার ঠোঁট এক করে দিল। ঈশান চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল, আর নাবিলা ওর সাথে গভীরভাবে রেসপন্স করতে লাগলো। আর ঈশান থাকতে না পেরে একটা সময় ওকে বেডে ফেলে দিল। তারপর ওর দিকে ঝুঁকে ওর সাথে রেসপন্স করতে লাগলো।